তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমরা ওভারলটের দুটো সিজনকে একসাথে এক্সপ্লেন করতে চলেছি আর এই অ্যানিমেশনটা 4টে সিজন আছে, আর দুটো সিজন আমি পরের বার এক্সপ্লেন করে দেবো, একসাথে ভিডিও আপলোড করবো, ঠিক আছে? অ্যান্ড এবার থেকে আমি 2 সপ্তাহে একবার করে ভিডিও আপলোড করবো। আর যে অ্যানিমেশনটা ধরো তার পুরো সিজন 1 এক্সপ্লেন করবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা জানতে পারলাম আমাদের মেন ক্যারেক্টার ইয়াক দারাসেল বলে একটা গেম খেলছে। এইটা একটা আরপিজি এমএমও গেম, আর আজকের দিনে এই গেমটা কমপ্লিটলি রিমুভ করে দেওয়া হবে। এর ডেভেলপাররা এর সার্ভারকে বন্ধ করতে চলেছে পুরোপুরি। তো আমাদের মেন ক্যারেক্টার ভাবছিল তাহলে আমি রাত্রি 12টা পর্যন্ত ওয়েট করি এই গেমে, আর যখনই সার্ভার বন্ধ হয়ে যাবে গেমে ওকে অটোমেটিক লাদ মেরে বের করে দেবে। তো আমি গিয়ে শুয়ে পড়বো। মানে এ কষ্ট করতে চাইছে না, গেমকে কষ্ট করাতে চাইছে। ও নিজের সিটে বসে 12টা বাজার ওয়েট করছিল, আর যখনই 12টা বাজতে যাচ্ছিল তখনই ও নিজের চোখ বন্ধ করে নেয়। কিন্তু কিছু হয় না, 12টা বেজে আগে চলে যায় কিন্তু কিচ্ছু হয় না। ও গেমের ভিতরে ছিল, ও ভাবছিল এটা কি করে হয়ে গেল। আর আমাদের মেন ক্যারেক্টার এই গেমের ভিতরে বহুত বড় একটা গিল্ড বানিয়ে রেখে দিয়েছে, আর ওর সমস্ত বন্ধুরা গেমটাকে ছেড়ে দিয়েছে। তোমরা হয়তো রিলেট করতে পারবে, কারণ ওরা যখন ছোট ছিল তখন ওরা এই গেমটাকে খেলতো, অ্যান্ড এখন ওরা অ্যাডাল্ট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, চাকরি করার সময় চলে এসছে, অ্যান্ড এখন ওকে চাকরি করে ওদেরকে নিজেদের মা বাবাকে খাওয়াতে হবে। তো তাই জন্য ওরা গেমটাকে ছেড়ে দিয়েছে দায়িত্বের জন্য। আর এই গেমে শুধু আমাদের মেইন ক্যারেক্টার একাই বেঁচে ছিল, কারণ ও সিঙ্গেল। নিজেই নিজের সঙ্গে কথা বলছিল যে সমস্ত কিছু কি হচ্ছে। তখনই ওর একটা সার্ভেন্ট অ্যালভিদো বলছিল, লর্ড মোমোঙ্গা কি হয়েছে? ও বলছিল কিছু না, আমি ভাবছি যে এখানে হচ্ছেটা কি। আরে আমি এমপিসির সঙ্গে কি করে কথা বললাম? তো ও নিজের মেন মেনুকে খোলার চেষ্টা করে, কিন্তু ওর মেন মেনু খোলেই না। তো এমপিসি কে বলছিল তুমি আমার সঙ্গে কথা কি করে বলছো? তো অ্যালভিদো বলছিল আমি এরকম ভাবে কথা বলি, আর ওখানকার সমস্ত এমপিসিরা ওর সঙ্গে কথা বলতে পারে ওরকম ভাবে। তো মোমোঙ্গা ভাবতে শুরু করে দেয় যে এখানে হচ্ছেটা কি। তখনই ও রিয়েলাইজ করে যে ওই গেমটায় ফেসে গেছে। তো ও নিজের একটা এমপিসি যার নাম সেবাস ওকে ক্যাসেলের বাইরে গিয়ে দেখতে বলে যে আশেপাশের এরিয়াতে কি আছে বা কোনো গড়বড় আছে নাকি দেখতে বলে। তো সেবাস ক্যাসেলের বাইরে চলে যায়। এই সময় মোমোঙ্গা বলছিল যে অ্যালভিদো আমি তোকে টাচ করতে চাই, আমি চেক করতে চাইছি যে তুমি কিরকম আচার, যেরকম টেস্ট করে না সেরকম। ও আসলে টেস্ট করতে চাইছিল যে এই এমপিসিটা সত্যিকারে বেঁচে আছে তো নাকি কম্পিউটারের কোনো গ্লিচ। যখনই ও অ্যালভিদোর পালস কে চেক করে তখন ও অ্যালভিদোর পালস কে ফিল করতে পারে। এর আগে ও আরো কিছু করেছিল কিন্তু আমি ভদ্রলোক তাই দেখাইনি। তো অ্যালভিদোকে অর্ডার দেয় যে তুমি আমাদের ক্যাসেলের সমস্ত গার্ডিয়ানদেরকে 6th ফ্লোরে সামন করো, আর ফ্লোর নাম্বার 8 আর 4 এর গার্ডিয়ানদেরকে ডাকবে না। তো 6th ফ্লোর টেলিপোর্ট করে চলে আসে, আর ওই ফ্লোরের গার্ডিয়ান ওখানে প্রথম দিকেই ছিল। এরা ডার্ক এল্ফ ছিল, ওরা আর মারি। মোমোঙ্গা ওদের সঙ্গে কথা বলছিল, তখনই ওখানকার বাকি ফ্লোরের গার্ডিয়ানরাও চলে আসে। প্রথমে কাকিউটাস যে 5th ফ্লোরের গার্ডিয়ান, সেলটিয়ার 1st, 2nd আর 3rd ফ্লোরের গার্ডিয়ান, ডেমিউজ যে সবচেয়ে গ্লেবার গার্ডিয়ান, তারপরে আসে অ্যালভিদো যে এই সমস্ত গার্ডিয়ানদের লিডার। তারপরে ওরা সবাই এটাই বলছিল যে আমরা আপনার জন্য সৎ থাকবো, আমরা সৎ আছি, ও ফালতু কথা বলছিল। চল, তারপরে ওখানে সেবাস চলে আসে। তো মোমোঙ্গা ওর সঙ্গে কথা বলে, সেবাস তুমি বাইরে কি কি রেখেছো? সেবাস বলছিল আমরা একটা আলাদা জায়গায় চলে এসেছি, আমাদের আশেপাশে জঙ্গল ছাড়া কিচ্ছু নেই আর ফাঁকা এরিয়া আছে। তো মোমোঙ্গা বুঝতে পেরে যায় যে ও নিজের ফুল টিমের সঙ্গে ইসেকাই হয়ে গেছে। তো মোমোঙ্গা বলছিল সবার প্রথম আমাদের ডিফেন্স সিস্টেমের দিকে ধ্যান দিতে হবে। তো মারে বলছিল আমরা আশেপাশে যে মাটিগুলো আছে সেগুলো ক্যাসেলের উপর লাগিয়ে দিতে পারি, যার জন্য আমাদের এই এরিয়াটা ওই এরিয়ার সঙ্গে ম্যাচ খেয়ে যাবে অনেকটা। তো মোমোঙ্গা বলছিল এটা প্রচুর ভালো আইডিয়া মারে, তুমি এই কাজটা করো। তারপরেও সবার কাছ থেকে জিজ্ঞেস করে যে তোমরা সব আমার বিষয়ে কি ভাবো। মোমোঙ্গা আসলে এই যে নতুন ওয়ার্ল্ডে এসছে, এদের সঙ্গে যে কথা বলতে পারছে, এই সমস্ত কিছুর বিষয়ে ইনফরমেশন জোগাড় করতে চাইছে, ঠিক আছে? তোমরা অদ্ভুত কিছু ভাববে না। সমস্ত গার্ডিয়ানরা বলছিল আপনি প্রচুর ভালো, আপনি বেস্ট, আপনি সুপ্রিম রুলার, এই এরকম ধরনের কথাবার্তা বলছিল। তারপরে মোমোঙ্গা ওখান দিয়ে চলে যায়। ওর চলে যাওয়ার পর সেলটিয়ার আর অ্যালভিদোর মাঝখানে ঝগড়াতে শুরু হয়ে যায়, কারণ সেলটিয়ার মোমোঙ্গাকে পছন্দ করে অ্যান্ড অ্যালভিদো ও মোমোঙ্গাকে পছন্দ করে। অ্যালভিদো আর সেলটিয়ার এইটা নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয় যে কে মোমোঙ্গার ওয়াইফ হবে। তারপর আমরা দেখলাম যে মোমোঙ্গা নতুন নতুন শর্টকে ট্রাই করছিল। ও বলছিল আমি একটা ম্যাজিক ক্যাস্টার আর আমার লেভেল 100 মানে ম্যাক্স লেভেল, তো আমি সেটিং কে চেঞ্জ করে একটা শর্টকে ইউজ করতে পারি। তারপরে ও নিজের উপর একটা আর্মার পরে নেয়, তারপরে ওই শর্টটা দিয়ে একটা স্ল্যাশ মানে যেটা বহুত তাগড়া ছিল। তারপরে ও একটা মেডকে বলছিল আমি বাইরে যাচ্ছি। যখনই ও বাইরে যাচ্ছিল তখনই ওর সামনে ডেমিউজ চলে আসে, বলছিল লর্ড মোমোঙ্গা আমি আপনাকে একা বাইরে যেতে দিতে পারবো না। তো মোমোঙ্গা ডেমিউজকে নিয়ে বাইরে যায়, আর ওপরে গিয়ে আশেপাশে এরিয়াকে দেখতে শুরু করে দেয়। তখনই ও দেখে যে আকাশটা প্রচুর সুন্দর দেখতে লাগছে, আর ও ভাবছিল এই দুনিয়াটা প্রচুর সুন্দর, আমার মনে হয় আমার এই দুনিয়ায় রাজ করা উচিত। আরো এটা মজায় মজায় বলছিল, কিন্তু ডেমিউজ এটাকে সত্যি মেনে নেয়। তো ডেমিউজ বলছিল লর্ড মোমোঙ্গা আমরা এই কাজটাকে প্রচুর তাড়াতাড়ি শুরু করে দেবো। তখনই মোমোঙ্গা দেখে যে মারে কাজ করছিল, ও আশেপাশের মাটি ইউজ করে ক্যাসেলটা যে দেয়াল ফেয়াল গুলো আছে ওগুলোকে ঢেকে দিচ্ছিল। তো মোমোঙ্গা খুশি হয়ে মারের কাছে যায়, আর ও বলছিল তুমি প্রচুর ভালো কাজ করেছো। আর ও গিফটে মারেকে আইন্স ওল্ড গাউন, এটা ওদের গিল্ডের নাম ছিল, ওই গিল্ডের একটা আংটিকে গিফট করে। মোমোঙ্গা বলছিল তুমি যদি এই আংটিটাকে ইউজ
করো তুমি সমস্ত ফ্লোরে আরামসে টেলিপোর্ট হয়ে আসতে যেতে পারবে। মানে এরা যেই ফ্লোরের গার্ডিয়ান এদেরকে শুধু সেই ফ্লোরেই থাকার অনুমতি আছে এদের, আর এই আংটির সাহায্যে ও সমস্ত ফ্লোরে যেতে পারবে। তখনই ওখানে অ্যালবিডো চলে আসে, তো মোমোঙ্গা ওকেও একটা আংটি দিয়ে দেয়। ওই আংটিটা পাওয়ার পর অ্যালবিডো তো পুরো পাগল হয়ে যায় খুশির চোটে। তারপর মোমোঙ্গা আবার টেলিপোর্ট করে নিজের ক্যাসেলের ভেতরে। তারপরে আমরা কিছু লোকেদেরকে দেখতে পেলাম যারা কোথাও অ্যাটাক করার জন্য আসছিল। পরের সিনেমা দেখলাম যে কিংডমের সোলজার একটা ভিলেজের দিকে যাচ্ছিল, যেই ভিলেজে আগুন লেগে গেছে। আর ওই সোলজারদের যে লিডার তার নাম গাজেব স্ট্রনক, এই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আরো ওদের কিংডমের সবচেয়ে বেস্ট শর্টম্যান। আর গাজেব এই পুরো টুকরির কমান্ডার। তো টুকরির ভাইস কমান্ডার গাজেবকে বলছিল, স্যার আমার মনে হয় কিংডমের ভেতর থেকে কেউ প্ল্যান করছে এই সমস্ত কিছু আপনার এগেনস্টে, যাতে আপনি এখানে এসে মরে যান। তো গাজেব বলছিল এরকম কোনো কথা না, আমাদের এই সমস্ত কিছু ভাবা উচিত না। পরের সিনেমা দেখলাম যে মোমোঙ্গা একটা মিরর কি ইউজ করছিল এই আশেপাশে এরিয়াগুলোকে দেখার জন্য। তো দেখে যে কিছু দূরের একটা ভিলেজে কিছু লোকেরা অ্যাটাক করছে। তো মোমোঙ্গা ভাবছিল আমি মানুষদেরকে নিজের চোখের সামনে মরতে দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু ফিলই হচ্ছে না। আমার মনে হয় এই দুনিয়াতে আসার পর আমার মানুষত্ব পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে হার্টলেস হয়ে গেছে। তো ভাবছিল আমি এদেরকে বাঁচাতে যাবো ওইটা কেন পেয়ে। তখনই ও নিজের সামনে সেবাসকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তখনই ওর মনে পড়ে যে সেবাসের যে ক্রিয়েটার যে ওকে বানিয়েছে সে ওর বন্ধু। ও একবার মোমোঙ্গাকে এরকম ভাবে বাঁচিয়েছিল কিছু লোকেদের হাত থেকে, তখন গেম খেলছিল। তো এই জন্য মোমোঙ্গা ডিসাইড করেছে চলো আমি এদেরকে বাঁচাবো, আর আমি যদি এরকম করি তাহলে আমি জানতেও পেরে যাবো যে আমি কতটা শক্তিশালী। এক্সকিউজ। পরে সিনেমা দেখলাম যে ওই ভিলেজের দুটো মেয়ের উপর ওই সোলজাররা অ্যাটাক করে দেয় আর মারতে ছিল। তখনই মোমোঙ্গা ওখানে একটা পোর্টাল খুলে হাজির হয়ে যায়। তারপরে ও ওই মেয়েটাকে একটা পোষণ দেয়, আর ওটাকে খাওয়ার পর ওই মেয়েটার বডির যে আঘাত আছে সেটার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কাপড়টাকেও ঠিক করে দেয়। তো ওই মেয়েটা ওর কাছ থেকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি? আমার নাম আইন্স ওল্ড গাউন, তুমি আমাকে আইন্স বলে ডাকতে পারো। তারপর আইন্স একটা মরে যাওয়া সোলজারকে আনডেড সোলজারে বদলে দেয়, আর ওকে অর্ডার দেয় যে যেই সমস্ত লোকের এই আর্মারটা পড়ে আছে তাদেরকে মেরে দাও। ওই আনডেড সোলজারটা ওই ভিলেজের ভেতরে ঢুকে ওই সমস্ত সোলজারদেরকে মারতে শুরু করে দেয়। তো তার কিছুক্ষণ পর আইন্স একটা মাস্ক পরে ওখানে এসে বলছিল দাঁড়াও, আর বাকি সোলজারদেরকে বলছিল গিয়ে নিজেদের লিডারদেরকে বলো আইন্স ওল্ড গাউনের সঙ্গে যেন পাঙ্গা না নেয়, এই ভিলেজটা আমার প্রোটেকশনে আছে। তারপর আইন্স ভিলেজারদেরকে বলছিল আমি তোমাদের ভিলেজটাকে ফ্রির জন্য বাঁচাইনি, এর বদলে আমার পয়সা দরকার। আসলে এটা একটা কভার আপ, ওর পয়সা নয় ইনফরমেশনের দরকার এই দুনিয়ার বিষয়। তো ভিলেজের চিফের কাছ থেকে আশপাশের রাজ্য সমস্ত কিছুর বিষয়ে ইনফরমেশন নেয়। আরো জানতে পারে যে ওর পাশেই একটা কিংডম আছে ইরালটেন বলে, যেখানে অ্যাডভেঞ্চারদের গিল্ড আছে। তো ওর ওই জায়গাটা ইন্টারেস্টিং মনে হয়। আর গার্জব কিছুক্ষণ পর ওই ভিলেজেই আসে, বলছিল আপনাদের উপর অ্যাটাক হতে চলেছে, আমরা বাঁচাতে এসেছি। আইন্স বলছিল আমি এই ভিলেজটাকে বাঁচিয়ে নিয়েছি, এখন এই ভিলেজটা আমার আন্ডারে। তো গার্জব ওকে ধন্যবাদ বলে আর ভালো কোচ করেছে এটা বলে। তারপর গার্জব খবর পায় যে কোনো ইম্পেরিয়াল সোলজার ওদের উপর অ্যাটাক করতে চলেছে। ওরা দেখা যায় ওদের ভিলেজের ঠিক সামনে একটা মেকানিক্যাল কিছু ছিল, যেটা গাজবের পয়েন্ট অফ ভিউতে বহুত শক্তিশালী। তো গাজব এই জন্য গাইন্টের কাছ থেকে হেল্প চায়। আইন্স বলছিল আমি তোমাদের সঙ্গে লড়তে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে পারি যে এই ভিলেজটা সেফ থাকবে। গাজব বলছিল হয়তো এরা আমার উপর অ্যাটাক করতে এসেছে, এদের ভিলেজকে নিয়ে কোনো ফারাক পড়ে না। তো আইন্স বলছিল হ্যাঁ এরকম হতে পারে। তারপর আইন্স গাজবকে একটা রেলিক দেয় আর ওকে বলছিল তুমি কি লড়ো ওদের সঙ্গে। তো গাজব নিজের টিমের সঙ্গে অ্যাটাক করার জন্য চলে যায়, আর ওরা ওই এঞ্জেলদেরকে বলছিল ভালোভাবে টক্কর দিচ্ছিল। তখনই যে ওই এঞ্জেলদেরকে কমান্ড দিচ্ছিল সে বলছিল গাজব তুমি চুপচাপ সারেন্ডার করে দাও, তাহলে আমি তোমাকে প্রচুর সহজে মেরে দেবো, নাহলে আমি তোমাকে টর্চার করে করে মারবো, আর তারপরে তোমার পিছনের ভিলেজের সমস্ত লোকেদেরকেও শেষ করে দেবো। আমি এরকম করতে দিলে তারপরে না করবি। তারপর ওরা গাজবের উপর প্রচুর অ্যাটাক করে আর গাজবের অবস্থা খারাপ করে দেয়। তখনই আইন্স ম্যাজিক ইউজ করে আর গাজবের সঙ্গে জায়গা বদলে নেয়। ওখানে আসার পর ফটাফট আইন্স ওই সমস্ত এঞ্জেলদেরকে মেরে দেয়। ও ভাবছিল এই সমস্ত এঞ্জেলরা একদম আমাদের গেমের মতন। তো আমি এটাকে জানতে চাই যে এই এঞ্জেল গুলো এখানে এলোটা কিভাবে। তখন ওই লোকটা বলছিল এবার আমাকে একটা স্পেশাল এঞ্জেলকে সামান করতে হবে। তো একটা হাই র্যাঙ্কিং এঞ্জেলকে সামান করে। তো আইন্স ওটাকে দেখে হাসতে শুরু করতে দেয়, এইটা তোমার হাই লেভেলের এঞ্জেল। আর আইন্স ব্ল্যাক হোলকে ইউজ করে ওই এঞ্জেলটাকে এক ঝটকায় মেরে দেয়। তারপরে আইন্স ওই লোকটাকে মেরে দেয় যে এদেরকে কন্ট্রোল করছিল। তারপরে ওই অ্যালবিডোর সঙ্গে ফিরে চলে আসে। আর গাইস সিজন 3 তে তোমরা এর আসল পাওয়ার দেখতে পারবে, এ কতটা শক্তিশালী। থাম্বনেলে যে টাইটেলটা আমি দিয়েছি না সেটা একদম এর উপর পারফেক্ট বসবে যখন সিজন 3 দেখবে তোমরা। ক্যাসেলে পৌঁছানোর পর ও সবাইকে বলছিল যে আজ থেকে আমি একটা রুলকে চেঞ্জ করতে চলেছি, আজ থেকে আমার নাম মোমোঙ্গা নয় আইন্স ওল্ড গাউন। ওই নামটাকে এই জন্য চেঞ্জ করেছে ওর গিল্ডে যে সমস্ত বন্ধুরা আছে তারা যদি এই নামটাকে শোনে তারা হয়তো ওকে চিনতে পেরে যেতে পারে। পরের দিন আইন্স নিজেকে পুরোপুরি আর্মারে কভার করে নেয় আর নাভেলের সঙ্গে ইরেন্টা সিটিতে যায়। আর ওখানে একটা অ্যাডভেঞ্চার গিল্ডে গিয়ে একটা রুমকে চায় আর ওকে একটা জবও করতে হবে এখন, কারণ ইয়াকতেরাসলা মানে গেমে যেই কারেন্সি ছিল সেই কারেন্সি এই কারেন্সির সঙ্গে ম্যাচ খায় না, মানে আলাদা দুটো কারেন্সি। যখন ও নিজের রুমের দিকে যাচ্ছিল ওখানে বসে থাকে কিছু লোকের ওকে বিরক্ত করতে চাইছিল। তো এই জন্য আইন্স একজনকে উঠিয়ে ফিকে ফেলে দেয় আর ওই লোকটা ভুল করে এই মেয়েটার পোষণে পড়ে যায়। তাই জন্য ওই মেয়েটা আইন্সের কাছে এসে বলছিল তুমি জানো এই পোষণটা কত দামি ছিল। তো আইন্স নিজের একটা রেড পোষণ বের করে ওকে দিয়ে দেয়, এখন ঠিক আছে তো। তারপর ওই মেয়েটা একটা ইনফিরিয়র কাছে যায় যে বহু ট্যালেন্টেড। ওই মেয়েটা ওদেরকে ওই পোষণটা দেয় আর বলছিল তোমরা চেক করে বলতে পারবে কি এই পোষণটা কি
ঠিকঠাক আছে তো, মানে ডুপ্লিকেট চিপকায় দেয়নি তো। তো ওই ছেলেটা নিজের গ্র্যান্ডমাকে দেয়, আর ওর গ্র্যান্ডমা চেক করে বলছিল এই পোশনটা এত রেয়ার যে আমার তো মনে হচ্ছিল এই পোশনটা এক্সিস্টই করে না হয়তো। তারপরে আইন্স পরের দিন গিল্ডে গিয়ে একটা টাস্ক উঠায়, আমি এই জবটা নিতে চাই। তো গিল্ডের রিসেপশনিস্ট বলছিল আপনি ব্রঞ্জ লেভেলের আর এটা অ্যাডভেন্টাইট লেভেলের জব, তো আপনি এটা করতে পারবেন না। তো বলছিল তুমি আমাকে এমন একটা জব দাও যেটা ব্রোঞ্জ লেভেলে হয়েও প্রচুর কঠিন। তখন একটা টিম এসে ওকে বলছিল তুমি কি আমাদের সঙ্গে টিম আপ করবে, আর ওই টিমের সবাই সিলভার র্যাঙ্কের। তো আইন্স ওদের সঙ্গে টিম আপ করে নেয় বেশি উঁচু জব নেওয়ার জন্য। তো ওই টিমের একটা মেম্বার নাগের সঙ্গে ফ্ল্যাট করছিল, কিন্তু নাগের একদমই ভালো লাগে না। টিমের লিডার বলছিল যে আমাদের কাছে একটা টাস্ক আছে, তোমরা কি আমাদের হেল্প করতে চাও? তো আইন্স হ্যাঁ বলে দেয়। তারপর ওরা টাস্ক করার জন্য বেরোচ্ছিল, তখনই গিল্ডের রিসেপশনিস্ট চলে আসে আর বলছিল স্যার আপনার জন্য একটা রিকোয়েস্ট এসেছে, ইনফিনিটি নামে একটা বান্দা আপনার জন্য একটা টাস্ক নিয়ে এসেছে। তো আইন্স ওকে বলছিল জবটা কি? ও বলছিল তোমাকে আমার বডিগার্ড হতে হবে যাতে ও জঙ্গলে গিয়ে কিছু মেডিসিন কে নিয়ে আসতে পারে। আইন্স বলছিল ঠিক আছে আমরা এই জবটাকে করবো। তারপর ওর ওই জবটাকে করার জন্য চলে যায়। পরের সিনে আমরা ক্লেমেন্টাইন বলে একটা মেয়েকে দেখতে পাই, ও একটা টাকলার সঙ্গে কথা বলছিল আর ও বলছিল আমি একটা জিনিস পেয়েছি এটাকে আমি ইউজ করতে চাই, আর ওটাকে ইউজ করতে গেলে ওর ইনফিনিট দরকার। আর ওই ছেলেটা যে আইন্সকে বডিগার্ড হওয়ার জব দিতে এসেছিল, কারণ ইনফিনিটির কাছে এমন একটা শক্তি আছে যে ও কোনো একটা জিনিসকে দেখে ওটাকে আরামসে ইউজ করতে পারে। পরের দিন এরা নিজেদের টাস্কের জন্য বেরিয়ে পড়ে ইনফিনিটির বডিগার্ড হয়ে, আর এরা নেক্সট নেওয়ার জন্য একটা জায়গায় বসে। অন্যদিকে আমরা অ্যালবিদোকে দেখতে পেলাম যে আইন্সের বেডে ঘুমোচ্ছিল, আরো বলছিল যে ও এর মধ্যে এই জন্য শুচ্ছে যাতে ওর নিজের যে পারফিউমের সেন্ট ওটা এর মধ্যে লাগিয়ে দিতে পারে। আর আইন্স নাবেরকে বলেছিল যে ওর নাম মোমন, যখন ও এই রূপে থাকবে। তখন ওই ইয়েলো হেয়ার বেলা বান্দারা বলছিল তোমরা দুজন কি কাপল নাকি? তো নাবের লজ্জা পেয়ে বলছিল না এরকম কিছু না। ওরা এরকম কথা বলছিল, তখন ওদের উপরে অ্যাটাক হয়ে যায়। ওখানে অর্ক আর গবলিনরা আসে, তো এরা স্ট্র্যাটেজি বানিয়ে অর্ক আর গবলিনদের উপরে অ্যাটাক করে দেয়। আর আইন্স নিজের থটকে বের করে ওদেরকে গাজর আলুর মতন কাটছিল। আর ওরা আইন্সের ফাইট কে দেখে বলছিল আইন্স ব্রোঞ্জ লেভেলের কি করে হতে পারে, একে দেখে তো অ্যাডভেন্টাইজ লেভেলের বান্দা মনে হচ্ছে। তারপর রাত্রে বেলা সবাই একসাথে বসে ক্যাম্পিং করে আর আরামসে খাবার খেতে খেতে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল। তখনই আমরা অন্যদিকে ক্লেমেন্টাইনকে দেখতে পেলাম যে কিছু লোকেদেরকে মারছিল, আর আমরা জানতে পারলাম যে এই টাকলাটা ক্লেমেন্টাইনের সঙ্গে টিম আপ করেছে যাতে ক্লেমেন্টাইন যাদেরকে মারবে তাদের উপর নিজের স্পেলকে ঢুকিয়ে ওদেরকে যেন আন্ডেতে বদলাতে পারে। এ আসলে চেষ্টা করে কিন্তু ও প্রপার আন্ডেড বানাতে পারে না। নাবের আর আইন্স ইনফিরিয়ার সঙ্গে আর বাকি টিম মেম্বারদের সঙ্গে এগিয়ে যাচ্ছিল। তখন ওই পার্টি মেম্বাররা বলছিল যে সামনে যে পাহাড়টা আছে তার মধ্যে ড্রাগন থাকে। এটা শোনার পর আইন্স ভাবছিল গেমেও ড্রাগন বহুত ইম্পর্টেন্ট ছিল, তো আমার হিসেবে আমাকে একটু কেয়ারফুল থাকা উচিত এই ড্রাগনদের কাছ থেকে। তারপর ওরা আস্তে আস্তে আগে এগোয় আর ওরা একটা ভিলেজের কাছে পৌঁছয়। ওই ভিলেজে ইনফিরিয়ার আসছিল, কিন্তু ওরা দেখে যে ভিলেজের চারিদিকে ব্যারিয়ার লাগানো আছে। ওরা যখন আর একটু কাছে যায় ওরা দেখে যে ভিলেজের আশেপাশে গবলিন ভর্তি ছিল। পার্টি মেম্বাররা গবলিনদেরকে দেখে ওদের সঙ্গে লড়ার জন্য তৈরি হয়ে যায়। তখনই ওই গবলিনদের মাঝখান দিয়ে এন্ট্রি আসে, যাকে আইন্স বাঁচিয়েছিল আর ও ইনফিরিয়ারকে চিনতো। তারপর ইনফিরিয়ার একসাথে বসে কথাবার্তা বলছিল। ইনফিরিয়ার কথা বলছিল তোমার বয়স বিয়ে হওয়ার বয়স হয়ে গেছে, কিন্তু এই কথাটা ইনফিরিয়ার অতটা ধ্যান দেয় না, কারণ ও একটু মন মরা ছিল, কারণ ওর পেরেন্টসরা মরে গেছে। তো বলছিল এই সমস্ত গবলিনদেরকে লর্ড আইন্স পাঠিয়েছিল। তো ইনফিরিয়ার ওকে বলছিল এই লর্ড আইন্সটা কে? তো বলছিল লর্ড আইন্স আর অ্যালবিডো নামের দুজন পার্সন ছিল যারা আমাদেরকে বাঁচিয়েছিল, আর উনি আমাকে একটা পোশনও দিয়েছিল রেড কালারের। এই কথাটা শোনার পর ইনফিরিয়ার বুঝতে পেরেছে যে মোমনি আইন্স। তো আইন্সের কাছে যায় আর ওকে ধন্যবাদ বলে। আমি জানি যে আপনি মোমন আর আপনি আইন্স যে এই ভিলেজটাকে বাঁচিয়েছিল, তো আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই। এটাকে শোনার পর আইন্স প্রথমে এর কথা মানছিল না, আমি আইন্স ওল গাউন নয়, কিন্তু পরেও বলে যে ঠিক আছে তুমি এই কথাটা জানো কাউকে বলবে না, ঠিক আছে। তারপর ওরা নিউফিয়ারের হেল্প করার জন্য একটা জঙ্গলের কাছে চলে আসে। নিউফিয়ার বলছিল যে এই জঙ্গলের ভিতরে একটা গার্ডিয়ান থাকে যাকে আইন্স কিং বলে রাখা হয়, আর ও বহুত শক্তিশালী, তো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এটাকে শোনার পর আইন্স খুশি হয়ে যায়, ঠিক আছে আমি ওর সঙ্গে লড়বো, ততক্ষণ তোমরা তোমাদের কাজগুলো করে নাও। আইন্স ওই যে গার্ডিয়ানটা আছে তার সঙ্গে লড়ে নিজের পাওয়ারকে টেস্ট করতে চাইছিল, আর ওখানে ওরাকে ডেকে নেয় আর ওরা ওই ক্রিচারটাকে খুঁজে আইন্সের কাছে নিয়ে আসে। কিন্তু যখনই আইন্স ওই মনস্টারটাকে দেখে তখন ও বুঝতে পেরেছে যে এটা একটা হ্যামস্টার, আর এর কাছে অত শক্তি নেই, এ শুধু দেখতেই বড়। দেখে তারপর একটু মন মরা হয়ে যায়। তো ওই ক্রিচারটা বলছিল কি হয়েছে, তুমি আমার উপর অ্যাটাক করতে চাও না নাকি? তুমি কি ভয় পেয়ে গেছো নাকি আমাকে দেখে? হ্যাঁ, তো আইন্স বলছিল দাঁড়া আমি তোমার উপর অ্যাটাক করছি। এটাকে দেখার পরে বলছিল ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও ইয়ার। তারপর আইন্স বলছিল এই ক্রিচারটা আজ থেকে আমার পেট, আমি একে টেম করে নিয়েছি। তখন ইনফিনিয়ার বলছিল তুমি যদি এই মনস্টারটাকে এখান দিয়ে নিয়ে চলে যাও তাহলে এর পাশের ভিলেজের মনস্টারটা অ্যাটাক করতে শুরু করে দেবে। তো আইন্স বলছিল তোমার টেনশন নেওয়ার দরকার নেই, যতক্ষণ আমি এখানে আছি কিচ্ছু হবে না। তারপর ওরা শহরে ফিরে আসার পর নিউফিয়ারের হেল্প করে জিনিসপত্রকে নিচে নামাতে। আর যখন নিউফিয়ারের দোকানের ভেতরে যায় তখন ওই মেয়েটা ওখানে প্রথম থেকেই ছিল। ওকে দেখার পরেও একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে ওকে বলে যে এখন দোকান বন্ধ আছে, তুমি সকালবেলা আসো। তো ক্লেমেন্টাইন হাসতে হাসতে বলছিল আমি দোকানে তোকে নিতে এসেছি। এটাকে শোনার পর সবাই তলবার ফালবার বের করে নেয়। নিউফিয়ার তুমি এখান দিয়ে পালিয়ে যাও। তখন ওই টাকলাটা দরজা ঘিরে দাঁড়িয়ে পড়ে, আমি এটা হতে দেবো না। পরে সিনেমা দেখলাম যে আইন্স ওই হ্যামস্টারের উপর বসে টাউনে ঘুরছিল। তখনই ওর নিউফিয়ারের গ্র্যান্ড মাদারের সঙ্গে দেখা হয়, আর বলছিল তুমি তো ওই না যে আমার গ্র্যান্ড চাইল্ডের সঙ্গে গেছিল, ওর বডিগার্ড হয়ে গেছিলে জঙ্গলে কিছু জড়িপুটি আনার জন্য। তো বলছিল হ্যাঁ। তারপরে আইন্স ওর
গ্র্যান্ড মাদারের সঙ্গে ওদের শপে চলে আসে পয়সা নেওয়ার জন্য। তখনই ওরা দেখে যে শপে কিছু না কিছু গড়বড় আছে। তো আইন্স ভেতরে একটা রুমে যায়, আরো দেখে যে ওর সমস্ত অ্যাডভেঞ্চার সাথীরা শেষ হয়ে গেছে, মরে গেছে। এটাকে দেখার পর আইন্স রেগে যায়। তারপর ও নিউফ্রিয়ার গ্র্যান্ড মাদারকে বলছিল, মনে হয় তোমার গ্র্যান্ড চাইল্ডকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, তুমি যদি চাও তাহলে আমি ওকে বাঁচাতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমাকে টাকা দিতে হবে, আর আমি প্রচুর দামি অ্যাডভেঞ্চার। ঠাকুমা বলছিল তোমার কি দরকার? তো আইন্স বলছিল তোমার কাছে যা যা আছে আমাকে সমস্ত কিছু দিতে হবে। এটাকে শোনার পর ঠাকুমা বলছিল ঠিক আছে, কিন্তু তোমাকে আমার গ্র্যান্ড চাইল্ডকে বাঁচাতে হবে। তারপরে আইন্স নাবের সঙ্গে নিজেদের রুমে চলে যায়, আরো বলছিল যে আমার ওকে খোঁজার একটা ভালো সলিউশন আছে। যারা এদেরকে মেরেছিল তারা প্রচুর বড় একটা গড়বড় করে দিয়েছে, ওরা এদের সবার ব্যাচকে চুরি করে নিয়েছে, যার জন্য আমরা নিজেদের ম্যাজিক ইউজ করে ওদেরকে ট্র্যাক করতে পারবো প্রচুর সহজে। তো আইন্স ডোরেমনের পকেট থেকে একটা স্ক্রোলকে বের করে, আর ও জানতে পেরে যায় যে ওরা ইনফিরিয়ারকে নিয়ে কোথায় গেছে। তারপরে ওরা চলে যায় ওদের উপর অ্যাটাক করার জন্য। আবার কি যখনই ওরা ওই জায়গাটার গেটের কাছে পৌঁছয়, তখনই ওরা দেখে যে ওখানকার সোলজাররা দৌড়ে পালাচ্ছে, কারণ ওদের পিছনে বহুত বড় আন্ডার আর্মি ছিল। আইন্স বলছিল তোমরা টেনশন করো না, আমি ওদেরকে শেষ করছি। আইন্স ওদের সঙ্গে কথা বলছিল, তখন একটা গোলাম টাইপের এনিমি ওদের উপর অ্যাটাক করে দেয়। তো আইন্স নিজের তলবারকে বের করে ছুড়ে ওকে মেরে দেয়। তারপরে আইন্স নাবের আর ওই হ্যামসার, যার নাম ও হুমুসকে রেখেছে, ওরা জাম্প করে ওয়ালের ওই পারে চলে যায়, আর এক এক করে সমস্ত আন্ডারদেরকে মারতে শুরু করে দেয়। আইন্স অনেকগুলো আন্ডারদেরকে মেরে দিয়েছিল, কিন্তু ও দেখে যে আন্ডার সিএসি হচ্ছিল না। তো নিজে দুটো লোককে সামান করে, একটা হলো জ্যাক রিপার আর একটা হলো বোনস মাসার। ওরা দুজনে এসে ফাটাফাট আন্ডারদেরকে মারতে শুরু করে দেয়। তারপর আইন্স ওই টাকালাটার কাছে পৌঁছে যায়, আর ওকে বলছিল তুমি ওই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছো। তখন ওখানে ক্লেমেন্টাইন এসে বলছো তুমি কি নিজের বন্ধুর বদলা নিতে এসেছো নাকি এখানে? মোমোঙ্গা বলছো না, আমার কোনো ফারাক পড়ে না, ওরা মরবে কি বাঁচবে, কিন্তু তুমি যদি ওকে মেরে দাও তাহলে তুমি আমার প্ল্যান কি খারাপ করছো, তো এই জন্য তুমি আমার শত্রু। এরকম বলার পর আইন্স ক্লেমেন্টাইনকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় ওর সঙ্গে লড়ার জন্য, আর নাবিরকে ওই টাকলাটার সঙ্গে লড়তে বলে। আর নাবির ইলেকট্রোস্ফিয়ার বলে একটা স্পেলকে ইউজ করে অ্যাটাক করে দেয়, আর ওই টাকলাটা সমস্ত সাথীদেরকে মেরে দেয়। ওই টাকলাটা একটা স্কেলিটন ড্রাগনকে সামান করে নেয়। আসলে এই ড্রাগনটার উপর কোনো ম্যাজিকই কাজ করে না। টাকলাটা বলছিল এবার তো তুমি কিছু করতে পারবে না, তোমার ম্যাজিক এর উপর কাজই করবে না। নাবির বলছিল ঠিক আছে, তাহলে আমি নিজের ফিজিক্যাল স্ট্রেংথকে ইউজ করবো। আর নাবি নিজের একটা তলবার বের করে নেয় আর ড্রাগনের উপর অ্যাটাক করে। একটা অ্যাটাকে ওই ড্রাগনটা পড়ে যায়, আর যেটাকে দেখার পরেই টাকলাটা টেনশনে চলে আসে, তুমি এত শক্তিশালী কি করে? তারপর টাকলাটা নিজের হাতের ওটাকে ইউজ করে ওই ড্রাগনটাকে আবার হিল করে দেয়। নাবির ওর উপর আবার অ্যাটাক করতে যাচ্ছিল, তখন টাকলাটা বলছিল দাঁড়াও, আমি এবার তোমাকে ওর আসল শক্তি দেখাবো। আর ও আরো একটা ড্রাগনকে সামান করে নেয়। অন্যদিকে ক্লেমেন্টাইন আর আইন্স লড়ছে। ক্লেমেন্টাইন বলছিল তোমার বন্ধুদেরকে মারার পর ওদের সমস্ত ব্যাচ গুলো আমি নিজের কাপড় লাগিয়ে নিয়েছি। আর ও আইন্সের সঙ্গে আরো ফালতু ফালতু কথা বলছিল। আইন্সকে লিটারেলি উইক ভাবছিল, যেটা ওর জীবনের সবচেয়ে বড় ভুল। ও ম্যাজিক মুভ, ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট ইউজ করে আইন্সের উপর অ্যাটাক করে। কিছু অ্যাটাক করার পর ও বলছিল তোমার উপর আমার অ্যাটাকের কোনো আসার কেন হচ্ছে না, মনে হচ্ছে তোমার আর্মার বহুত স্ট্রং। আইন্স ওকে বলছিল তোমার সঙ্গে লড়ে আমি বহুত কিছু শিখতে পারলাম, কি ফিজিক্যাল কমব্যাট আর মিলি কমব্যাট কিভাবে কাজ করে। দেখা শোনার পর ক্লেমেন্টাইন বলছিল তুমি মিলি কমব্যাটের বিষয়ে জানো না, তুমি নতুন নাকি? আইন্স বলছিল চলো তোমার কাছ থেকে বহুত কিছু শিখে নিয়েছি, এবার শেষ করার সময় চলে এসেছে। তারপর ও চিলিয়ে বলছিল নাবের তুমি এবার নাজেরিকের আসল শক্তিকে দেখাও। তখনই নাবের নিজের প্রপার মেডের ইউনিফর্ম পরে চলে আসে। ও টাকলাকে বলছিল এবার তোমার খেল খতম করার সময় চলে এসেছে, আর ও টাকলার পিছনে গিয়ে ওর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর নিজের ম্যাজিক স্পেলকে তৈরি করতে করতে বলছিল এই যে ড্রাগনরা আছে এরা বাস লেভেল 6 এর ম্যাজিক কে কাউন্টার করতে পারে, কিন্তু আমি লেভেল 6 এর উপরের ম্যাজিক ইউজ করব, আর ম্যাজিক ইউজ করে ওই দুটো ড্রাগনকে শেষ করে দেয়। এটাকে দেখার পর টাকলাটা বহুত ঘাবড়ে যায়, তোমার কাছে এতটা পাওয়ার কি করে এলো? লেভেল 6 এর উপরের পাওয়ার তো ইউজ করতে পারে না। নাবের বলছিল আমাকে যারা বানিয়েছে তারা কেউ পড়ে। তারপর নাবের টাকলাটাকেও মেরে দেয়। অন্যদিকে আইন্সের চোখে ওই মেয়েটা ছুরি ঢুকিয়ে দিয়েছে, আর ও বলছিল তোমার বডির উপর কিছু আসার কেন হচ্ছে না। তখন আইন্স নিজের কবচকে হাঁটিয়ে দেয়, আর ওই মেয়েটাকে ধরে নেয়, আরো আস্তে আস্তে নিজের মুঠিকে চাপতে শুরু করে দেয়। আইন্স বলছিল তুমি আমার সাথীদেরকে টাইম নিয়ে মেরেছিলে তাই না, এবার আমিও তোমাকে টাইম নিয়ে মারবো। ক্লেমেন্টাইন চেল্লাচ্ছিল, ছটপট করছিল, ও বলছিল আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে মেরে দেবো, না হলে আমি তোমাকে অবশ্যই মারবো, আমি বেঁচে গেলে অবশ্যই মারবো, এরকম ফালতু ফালতু কথা বলছিল। ঠিক আছে, আর আইন্স ওকে আরামসে মেরে দেয়। তারপর ওরা তিনজন এক জায়গায় গিয়ে দেখা করে। তারপর আইন্স ওই রুমের ভেতরে ঢোকে আর গিয়ে ইনফিরিয়ারকে বাঁচিয়ে নেয়, আরো ওর উপর ম্যাজিক ইউজ করে বলছিল আমি তোমার চোখগুলোকে ঠিক করে দেবো। তারপর ওই ইনফিরিয়ারকে নিয়ে ওখান দিয়ে বাইরে চলে আসে। পরের সিনে আইন্সের যে ক্লাসটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে, ব্রোঞ্জ থেকে একটা আলাদা র্যাঙ্ক চলে এসেছে, আই ডোন্ট নো নাম ভুলে গেছি আমি। তখনই আইন্সের কাছে নাজরিক থেকে একটা ইনফরমেশন আছে। ইনফরমেশন ছিল যে সেল্টিয়ার ব্লাড ফলেন আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে। তারপরে সিনশিফট আমরা আইন্সের একটা মেডকে দেখতে পাই যে হোটেলে বসে খাবার খাচ্ছিল। ও ওখানে সেবাসের সঙ্গে ছিল, আর ওর খাবার পছন্দ হয়নি, এই জন্য ও রেগে ওখানে চলে যাচ্ছিল। তখন একটা র্যান্ডম লোককে বলছিল তুমি কি ক্যারেজকে রেডি করো। আমরা জানতে পারলাম যে সলিউশন এই বান্দাটাকে হায়ার করেছে, আর সলিউশন আর সেবাস এখানে এই চলে এসেছে কারণ আইন্স ওদেরকে এটা করতে বলেছে কি তোমরা এই র্যান্টেলে গিয়ে ওখানে গিয়ে ইনফরমেশন কে কালেক্ট করো এই পুরো এরিয়া। তো ওরা যখন ক্যারেজে বসেছিল তখনই ওখানে সেলটিয়ার আছে নিজের দুটো সার্ভেন্টের সঙ্গে। সেলটিয়ার আর সলিউশন কথা বলছিল নিজেদের ইনফরমেশনের বিষয়। তখনই এদের ক্যারেজ যে চালাচ্ছিল সেই বান্দাটা লোকেদেরকে সিগন্যাল দেয়, আর বহুত লোকেরা এসে এদেরকে ঘিরে নেয়। ওরা এখানে লুটা
করার জন্য এসেছিল, সোজা কথা। আর তোমরা জানো এরকম ধরনের ফালতু ছেলেদের কি ধরনের বিকৃষ্ট বুদ্ধি থাকে মেয়েদেরকে নিয়ে, তো ওরকমই কিছু কথা বলছিল, ঠিক আছে। তখনই সেলটিয়ার বাইরে এসে ওদেরকে শেষ করে দেয়, আর সলিউশন ওই বান্দার উপর অ্যাটাক করে যে এদের ক্যারেজটা চালাচ্ছিল ওকে কনজিউমই করে নেয়। তারপরে সেলটিয়ার খবর পায় যে এখানকার পাশে একটা গুহা আছে যেখানে কিছু মানুষেরা রিসার্চ করছে, তাদের মধ্যে থেকে একটা বান্দা গায়েন, যে গজেপের লেভেলের বান্দা। ঠিক আছে, শোনার পর সেলটিয়ার বলছিল আমি ওখানে যাবো আর ওদের উপর অ্যাটাক করবো আর ওদেরকে আমাদের ডোমে নিয়ে আসবো। আর সেই সময় সেবাস আর সলিউশন নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। সেলটিয়ার আর ওর লোকেরা ওই গুহা ঢুকিয়ে লোকেদেরকে মারতে শুরু করে দেয়। তখনই ব্র্যান এসে ওর একটা সার্ভেলকে মেরে দেয়, আরো বলছিল আমি তোমাদের সঙ্গে লড়বো। ব্র্যানের মনে হচ্ছিল সেলটিয়ার নর্মাল একটা ভ্যাম্পায়ার, আর ও নিজের পাওয়ার ডোমেনকে অ্যাক্টিভেট করে সেলটিয়ার উপর অ্যাটাক করার জন্য। কিন্তু যখনই ও তলোয়ার সেলটিয়ার গলার কাছে যায়, সেলটিয়ার ওর তলোয়ারকে ধরে নেয়। তারপর সেলটিয়ার ওর অপমান করতে যায়, তুমি এতটাই স্ট্রং। এটাকে দেখার পর ব্র্যান ভয় পেয়ে যায় আর মেন্টালি আনস্টেবল হয়ে ওখান দিয়ে কেটে পড়ে। তো সেলটিয়ার একটা ওরের মতন জিনিসে ওদেরকে মেরে ওদের রক্তগুলোকে কালেক্ট করছিল। সেলটিয়ার বলছিল এখন এটা ভর্তি হয়ে গেছে, তো এখন আমি ট্রান্সফর্ম হবো। আর সেলটিয়ার নিজের ভ্যাম্পায়ার রূপে ট্রান্সফর্ম হয়ে যায় আর ও ঢুকে এক একজনকে মারতে শুরু করে দেয়। ও ব্র্যানকে মারতে চাইছিল। যখন ওই গুহা শেষ প্রান্তে পৌঁছে তখন ও দেখে যে ব্র্যান একটা ছোট্ট গলি দিয়ে কেটে পড়েছে। এটাকে তারপর ও প্রচুর রেগে যায়। তারপর সেলটিয়ার গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই ও দেখে যে বাইরেও একটা গ্রুপ তৈরি ছিল ওর উপর অ্যাটাক করার জন্য। সেলটিয়ার ওই গ্রুপের বান্দাগুলোকে মারতে শুরু করে দেয়। এই গ্রুপে ওই মেয়েটা ছিল যেই মেয়েটাকে আইন্স নিজের পোষণকে দিয়েছিল। তো এই মেয়েটা ভুল করে ওই পোষণটাকে ওই সেলটিয়ার উপর ছুড়ে দেয়। যখনই সেলটিয়ার ওই পোষণটাকে দেখে তখন বুঝতে পেরে যে এটা আইন্সের। তখনই সেলটিয়ার অ্যাটাক করা বন্ধ করেছে আর ওর মাইন্ড কন্ট্রোল করে ওর কাছ থেকে জিজ্ঞেস করে যে এটা তোমাকে কে দিয়েছে। জিজ্ঞেস করতে করতে এটাও জানতে পারে যে কিছু দূরে আরো কয়েকজন মানুষ আছে। দেখে তারপর ও আরো রেগে যায় আর ও দৌড়ে যায় ওই হিউম্যানদের উপর অ্যাটাক করার জন্য। ও যখন ওখানে পৌঁছে ও গিয়ে দেখে যে ওখানে প্রচুর স্ট্রং লোকেরা ছিল। ওর মধ্যে থেকে একটা বান্দা বহুত স্ট্রং ছিল। তো সেলটিয়ার ভাবছিল ওর উপরই অ্যাটাক করবে। যখনই ওর উপর অ্যাটাক করতে যায় তখনই ওই লোকটা ওর উপর একটা ম্যাজিক কাস্ট করে দেয় আর সেলটিয়ার ওখানে ফ্রিজ হয়ে যায়। কেউ একজন সেলটিয়ার উপরে এমন একটা ম্যাজিক ইউজ করেছিল যার জন্য সেলটিয়ারকে ও নিজের কন্ট্রোল করে নিয়েছিল, যার জন্যই সবাই মনে করছিল যে ও নাজারিকে ধোকা দিয়ে দিয়েছে। অন্যদিকে আইন্স নিজের ক্যাসেলে বসে এই সমস্ত কিছু শুনছিল। এর বলছিল সেলটিয়ার আমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে, তো আমাদেরকে ওকে মেরে দেওয়া উচিত। আইন্স বলছিল সেলটিয়ার এখানকার একটা পাওয়ারফুল গার্ডিয়ান, ওকে শেষ করা কোনো ছোট মোটো কথা নয়। তাছাড়া আমি এটাও জানতে চাই যে সেলটিয়ার আমাদেরকে ধোকা কেন দিয়েছে। কেউ ওর মাইন্ডকে কন্ট্রোল করেছে নাকি ও নিজের মর্জিতে আমাদেরকে ধোকা দিয়েছে। সেলটিয়ারকে যদি কেউ কন্ট্রোল করে তাহলে আমি ওকে বাঁচাতে চাই। তারপরে ও শান্ত হয়ে বসে যায়। কিন্তু ও এটা ভাবছিল যে সেলটিয়ারকে কেউ কিভাবে কন্ট্রোল করতে পারে, কারণ ও একটা আনডেড আর আনডেডকে কন্ট্রোল করা প্রায় ইম্পসিবল। তখন ও বুঝতে পারে যে এখানে আরো একজন আছে যে ওদের গেম থেকেই টেলিপোর্ট হয়েছে আর ওর কাছে এমন ম্যাজিক আছে যেটা সেলটিয়ারকেও কন্ট্রোল করতে পারে। পরের সিন আমরা দেখলাম যে টাউনে একটা বড় মেম্বার আইন্সকে সামান করেছে। ও আইন্সকে বলছিল যে এমন একটা ভ্যাম্পায়ার চলে এসেছে যে মানুষের উপর অ্যাটাক করছে। আইন্সের সঙ্গে আরো তিনজন ছিল যারা ওরই লেভেলের, মানে ওরা ওর শক্তির লেভেলের নয়, ওর যে র্যাঙ্কটা আছে না র্যাঙ্কের লেভেলের, ঠিক আছে। এই বান্দাটা এদের সবাইকে টাস্ক দেয় যে তোমরা যে কোনো পদ্ধতিকে ইউজ করে ওই ভ্যাম্পায়ারটাকে হারাও। তো আইন্স ওকে বলছিল তুমি কি বলতে পারো যে ওই ভ্যাম্পায়ারটা কিরকম দেখতে। ওই বান্দাটা ওকে ডিসক্রাইব করেছে ও কিরকম দেখতে ছিল। তো আইন্স বুঝতে পেরে যায় যে ওটা সেলটিয়ার। আইন্স বলছিল আমি বুঝে গেছি, আমি এই ভ্যাম্পায়ারটাকে শেষ করে দেবো, আমি শুধু এটা করতে পারবো। তো আপনি একটা কাজ করুন, বাকি তিনজনকে আমার সঙ্গে পাঠানোর দরকার নেই, আমি একাই করে দেবো। ওখানকার একটা বান্দা রেগে যায়, তুই নিজে একটু বেশি শক্তিশালী ভাবছিস নাকি বে, আমিও তোর সঙ্গে যাবো। আইন্স বলছো ঠিক আছে আমার সঙ্গে আসতে পারো, কিন্তু আমি তোমাকে প্রথমেই ওয়ার্নিং দিচ্ছি তুমি মরতেও পারো। ও বলছো ঠিক আছে দেখা যাবে। ওই লোকটা আইন্সের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে আর আইন্স নিজের পুরো টিমকে ওখানে ডেকে নেয় আর ওর পুরো গ্যাংকে শেষ করে দেয়। আর বলছো আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে তোমরা মরতেও পারো। তারপরে আইন্স সেলটিয়ারের কাছে পৌঁছয় অ্যালবিডোর সঙ্গে, আরো দেখে যে সেলটিয়ার ওখানে পুরো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। তো আইন্স একটা স্পেশাল টিয়ারের ম্যাজিক রিং কে ইউজ করে ওকে ঠিক করার কথা ভাবছিল। ওই রিং এর পাওয়ার কি ইউজ করে কিন্তু কিছু হয় না। এটা করার পর আইন্স অবাক হয়ে যায় আর বুঝতে পেরে যায় যে যদি এখানে স্পেশাল টিয়ার ম্যাজিক ইউজ হচ্ছে না তার মানে কেউ ওয়ার্ল্ড ক্লাস ম্যাজিক ইউজ করেছে, যেটা সবচেয়ে হাই লেভেলের ম্যাজিক। এটাকে ভাবার পর ও অ্যালবিডোকে নিয়ে ওখান থেকে কেটে পড়ে। আরো ভাবছিল যে এমন কি যে এই লেভেলের ম্যাজিক ইউজ করতে পারছে। তারপরে অ্যালবিডোকে বলছে তুমি সবাইকে বলে দাও সবাই যেন নিজেদের সিকিউরিটিকে বহুত টাইট করে দেয়, কারণ বহুত বড় বিপদ আসতে চলেছে আমাদের উপর। অন্যদিকে সেবাস আর সলিউশন নিজেদের কাজেই লেগে আছে, কারণ আইন্স ওদেরকে কাজ দিচ্ছিল যাতে ওরা ইরানটালে গিয়ে ইনফরমেশনকে জোগাড় করে। তারপরে আইন্স লিক্সুকর অ্যালবিডো জায়গায় যায় যেটা একটা স্পেশাল জায়গা এই ডুমের, যেখানে সমস্ত ওয়ার্ল্ড টিয়ার ম্যাজিক্যাল টুল থাকে আর ওখানে প্রিভিয়াস ডুম ওনারদেরও স্ট্যাচু আছে। এখানে আইন্সের দ্বারা বানানো একটা ক্যারেক্টারও আছে যেটা হলো পেট্রোরাস। এর কাছে এই অ্যাবিলিটি আছে যে এই যে কারো রূপ নিতে পারে। এইটাকে আইন্স বানিয়েছিল। ও আইন্সের সামনে এসে অনেক ফালতু ফালতু কথা বলছিল, যেটাকে শোনার পর আইন্স একটু লজ্জা পেয়ে যায়। তারপরে আইন্স অ্যালবিডোর সঙ্গে আরো ভেতরে কয়েকটা রুমে যায় আর বলছিল এখানে প্রিভিয়াস লর্ড দের স্ট্যাচু আছে। ওটার মনে ছিল হয়তো ওরা মরে গেছে এই জন্য ওখানে ওদের স্ট্যাচু আছে। কথা বলতে বলতে আইন্স বলছিল যে আমার স্ট্যাচু আমি এখানে লাগাবো। এটাকে শোনার পর সেলটিয়ার কাজ শুরু করে দেয়, আপনি আমাদেরকে ছেড়ে প্লিজ যাবেন না। তো আইন্স বলছিল এখন আমাদের সেলটিয়ারকে ঠিক করতে হবে, কিন্তু সেলটিয়ারের
সেলটিয়ারের উপর ওয়ার্ল্ড ক্লাসের আইটেম ইউজ করা হয়েছে, তো ওর ম্যাজিকে কাউন্টার করার জন্য আমাকে ওয়ার্ল্ড ক্লাস ম্যাজিকে কাজ করতে হবে। তাছাড়া আমি নিজেই কি সেলটিয়ারের সঙ্গে লড়বো, কারণ তুমি জানো যে সেলটিয়ার কতটা স্ট্রং, আমি হয়তো নাও ফিরে আসতে পারি। এটাকে শোনার পর অ্যালবিডো আরো দুঃখী হয়ে যায়। আইন্স বলছিল আমার কাছে অনেক টেকনিক আছে, এই জন্য আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি বেঁচে থাকবো, তো তুমি টেনশন নিও না, আমি সেলটিয়ারকে ঠিক করে ছাড়বো। পরের দিন আইন্স ওরা আর মারের সঙ্গে সেলটিয়ার যেখানে আছে সেই এরিয়াতে টেলিপোর্ট হয়। ও ওরা আর মারে দুজনকে একটা করে ওয়ার্ল্ড ক্লাসের আইটেম দিয়েছিল, আরো বলছো তোমরা দূর থেকে আমাদের ফাইট কে অবজার্ভ করবে। আর ডুমের ভিতরে কম্পিউটার সালবিডো, আরে নামটা আমি ভুলে গেছি, ও ছিল। ওরা এখন ওই আয়নাটার মাধ্যমে ওদের লড়াইকে দেখছিল সেলটিয়ার সঙ্গে। ও অ্যালবিডোর উপর রেগেছিল যে তুমি লর্ড আইন্সকে কি করে একা যেতে দিয়েছো। তো অ্যালবিডো বলছিল লর্ড আইন্স আমাকে বলেছে যে উনি সেলটিয়ারকে বাঁচিয়ে ফিরে আসবে, এই জন্য আমি ওনাকে যেতে দিয়েছি। এটাকে শোনার পর ডেমিজ প্রচুর রেগেছিল, তারপরেও ফাইট দেখতে শুরু করে দেয়। আইন্স আস্তে আস্তে সেলটিয়ারের কাছে যাচ্ছিল, আরো ভাবছিল যে ও অ্যালবিডোকে নিজের সঙ্গে কেন নিয়ে আসে, কারণ ও যদি অ্যালবিডো সেলটিয়ারকে একসাথে নিয়ে আসতো তাহলে ওরা দুজন একে অপরের সঙ্গে লড়াই করতো, আর ও চায় না যে ওর গার্ডিয়ানরা একে অপরের সঙ্গে লড়াই করে। তো আইন্স সেলটিয়ারের সামনে দাঁড়িয়ে নিজেকে আগে একটা ম্যাজিক ইউজ করে বাফ দিতে শুরু করে দেয়, আরো নিজের উপর অনেক জিনিসকে ইউজ করে নিজেকে পাওয়ারফুল বানিয়ে নেয়। ও নিজের ফার্স্ট বেল সেলটিয়ারের উপর ইউজ করে, যার জন্য আশেপাশের পুরো এরিয়া উড়িয়ে যায়, কিন্তু সেলটিয়ারের কিচ্ছু হয় না, উল্টো ওর উপর একটা আর্মার চলে আসে আর সেলটিয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। ও অন্য কারো কন্ট্রোলে থাকার পরেও আইন্সকে লর্ড আইন্স বলে ডাকছিল, মানে সেলটিয়ারের মাথায় এখন আছে যে আইন্স ওর মাস্টার। আইন্স ওকে বলছো তোমার মাস্টার কে, তো সেলটিয়ার কনফিউজ হয়ে যায় যে ওর মাস্টার কে। সেলটিয়ার জানে ছাড়ো এই সমস্ত কিছু, আমি তো শুধু লড়তে চাই, এরকম বলার পর ওর সঙ্গে লড়তে শুরু করে দেয়। সেলটিয়ারের ওয়েপেন এইটা শক্তি ছিল যে ও যদি ওই ওয়েপেন দিয়ে কাউকে মারে তাহলে ওই ওয়েপেনটাকে ইউজ করে নিজেকে হিলও করতে পারবে। তারপর আইন্স আর সেলটিয়ারের ফাইট শুরু হয়ে যায়। আইন্স ওর উপর অনেকগুলো স্পেলকে কাস্ট করে, কিন্তু সেলটিয়ার সমস্ত অ্যাটাকে ডজ করে নেয় আর একটা হয়তো মারও খাচ্ছিল। তারপরে একটা পয়েন্টে এসে সেলটিয়ার আইন্সের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় ম্যাজিক ইউজ করে, আর আইন্স লিটারালি ড্যামেজ খাচ্ছিল। তারপর আইন্স একটা ম্যাজিক্যাল স্ল্যাশকে ইউজ করে সেলটিয়ারকে মাঝখান দিয়ে কেটে দেয়, কিন্তু সেলটিয়ার তখনই হিল হয়ে যায়। সেলটিয়ার আইন্সের উপর হোলি ম্যাজিক ইউজ করে, যার জন্য আইন্স বহুত ড্যামেজ পায় আর আইন্সের এমপিও বহুত কম হয়ে যায়। তখনই আইন্স সেলটিয়ারের উপর গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে, তারপরে সেলটিয়ার নিজের ট্রাম্প কার্ডকে ইউজ করে, ও নিজের ডুপ্লিকেটকে সামান করে নেয়, যেটা তখনই গিয়ে আইন্সের উপর অ্যাটাক করে দেয়। তার সাথে সাথে সেলটিয়ার কিছু ভ্যাম্পায়ার কোড ডেকে নেয়, ছোট ছোট ভ্যাম্পায়ার বা জানোয়ারদের সামান করে নেয়, আর সেলটিয়ার এই সমস্ত ভ্যাম্পায়ারদেরকে মারতে শুরু করে দেয় যাতে ও নিজেকে হিল করতে পারে। তখনই আইন্স নিজের পিছনে একটা ব্রোকন স্পেলকে ইউজ করে, আইন্সের পিছনে একটা টাইমের সিল চলে আসে। যখনই ওই ঘড়িতে 12টা বাজে সেলটিয়ারের ক্লোনটা যে ছিল সেটা অদৃশ্য হয়ে যায়। সেলটিয়ারের কাছে কি বলছিল এবার তুমি হারতে চলেছো, তোমার মানা শেষ হয়ে গেছে আর আমি নিজের হেলথ কে বাড়াতে পারি। তখনই আইন্স বলছিল যে তুমি আমার প্ল্যানে ফেসে গেছো। ও একটা পারফেক্ট ওয়ারিয়র বলে একটা স্পেলকে কাস্ট করে, আর আইন্স একটা আর্মার পরে দেয় যেটা লেজেন্ডারি আর্মার, এটা ওয়ার্ল্ড লেভেল আর্মার। এই আর্মারটা ককুইটাসের ক্রিয়েটারের। এই আর্মারটা পরার পর আইন্সের কাছে প্রপার ওয়ারিয়রের শক্তি চলে আসবে। তারপর সেলটিয়ার আইন্স নিজেদের ফাইট কে কন্টিনিউ রাখে। তখনই আইন্সের টাইমার শুরু হয়ে যায়, আর বলছিল চলো তুমি হেরে গেছো, টাইম হয়ে গেছে। তো সেলটিয়ার বলছিল কিসের টাইমার ছিল এটা। আইন্স বলছিল আমি একটা টাইমার লাগিয়ে রেখে দিয়েছিলাম যে আমি তোমার হেলথকে এতটাই কম করে দিই যাতে আমি তোমার উপর নিজের সুপার লেভেলের ম্যাজিক ইউজ করতে পারি। আরো নিজের সুপার লেভেলের ম্যাজিককে কাস্ট করে আর সেলটিয়ারের সমস্ত অ্যাটাককে ডিফ্লেক্ট করে দেয়। যখনই ওটাকে কাস্ট করে সেলটিয়ার বলছিল তোমার এটা কাস্ট করতে বহুত সময় লাগবে, ততক্ষণে আমি তোমাকে মেরে দেবো। তখনই আইন্স আরো একটা ম্যাজিক আইটেমকে ইউজ করে যেইটা তখনই ওর স্পেলকে কাস্ট করে দেয়। ওটাকে কাস্ট করার পর সেলটিয়ার ওখানে শেষ হয়ে যায়। পরের সময় দেখলাম যে আইন্স আর ওর ফুল টিম টুমে বসেছিল। আইন্স বলছিল এবার আমাদেরকে সেলটিয়ারকে রিভাইভ করতে হবে। তো ওকে রিভাইভ করার জন্য আইন্সকে 500 গোল্ড কয়েনকে ইউজ করতে হয়েছে। তখন সেলটিয়ার রিভাইভ হয়ে যায় আর ওই মাইন্ড কন্ট্রোল থেকে মুক্ত হয়ে গেছে। তারপর আইন্স সেলটিয়ারকে বলছিল তোমার মনে কি কি আছে, যে কি কি হয়েছিল তোমার সঙ্গে। সেলটিয়ার বলছিল আমার কিছু মনে নেই, আমার মনে আছে আমি আপনাকে হাই বলেছিলাম, তারপরে আমি সলিউশন আর সেবাসের সঙ্গে দেখা করতে চলে গেছিলাম। আইন্স বলছিল তার মানে যে বান্দারা তোমার উপর অ্যাটাক করেছিল তার বিষয়ে তোমার কিছু মনে নেই, তো এই বান্দাটাকে আমাদেরকে খুঁজতে হবে। তারপরে আইন্স স্টোনে বসে নিজের বন্ধুদেরকে মনে করছিল। পরে সেনা দেখলাম যে বান্দাটা সেলটিয়ারের উপর অ্যাটাক করেছিল এই বান্দাটা কয়েকজনকে রিপোর্ট দিচ্ছিল আর বলছিল এখন আমাদের এরকম আরো কাজ করতে হবে, আর ওরা কিছু প্ল্যানিং করছিল। এখানে সিজন 1 শেষ হয়ে যায়। সিজন 2 শুরুতে আমরা এই মেয়েটাকে দেখতে পাই একটা রুবিক কিউব কে সলভ করছিল। তখন এর সামনে ওই বান্দাটা আছে যে সেলটিয়ারের সঙ্গে লড়াই করেছিল। ও বলছিল আমরা আমার একটা ভ্যাম্পায়ারের সঙ্গে লড়াই করেছিলাম যে বহুত পাওয়ারফুল ছিল, আর ওকে শান্ত করার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাজিক ইউজ করতে হয়েছিল। তো ওই মেয়েটা বলছিল ওই ভ্যাম্পায়ারটা আমার থেকেও স্ট্রং ছিল নাকি, তো ও বলছিল না তুমি ওই ভ্যাম্পায়ারের থেকে বেশি স্ট্রং। তারপরে ওই মেয়েটাকে আইন্স ওর গাউনের কথাটাও বলে। ওই মেয়েটা বলছিল যদি আইন্স এতটাই স্ট্রং হয় তো আমি চাই আমাদের দুজনে একটা বাচ্চা হয়ে যাক, তাহলে এই বাচ্চাটা
বহুত স্ট্রং হবে, কারণ আমিও স্ট্রং আর আইনসও স্ট্রং। এরকম ভাবে আরো ফালতু কথা বলছিল। আমরা জানতে পারেন যে এই যে লোকটা আছে এর কাছে ওয়ার্ল্ড টিয়ার ম্যাজিক আইটেম আছে, আর এটাও জানে যে আইনস তো অন্য দুনিয়া থেকে এসেছে। পরের দিন আমরা একটা বয়স্ক মহিলাকে দেখতে পেলাম যে একটা ড্রাগনকে জাগায়। ওই ড্রাগনটাকে বলছিল আমি অ্যাডভেঞ্চারিং ছেড়ে দিয়েছি আর এখন নর্মাল লাইফ কাটাচ্ছি। তখন ওই ড্রাগনটাকে বলছিল তুমি হয়তো অ্যাডভেঞ্চার করা ছেড়ে দিয়েছো, কিন্তু তোমার জন্য আমার কাছে একটা কাজ আছে, তোমাকে বাইরে গিয়ে আমার জন্য কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে। আর তোমার আংটিটা কোথায়? তো ওই মহিলাটা বলছিল আমি এই আংটিটাকে একটা সাকসেসরকে দিয়ে দিয়েছি। তো ওই ড্রাগনটা বলছিল যদি ওটা তোমার সাকসেসর তাহলে আমি ওর উপর বিশ্বাস করতে পারি, কিন্তু এই আংটিটা বহুত ইম্পর্টেন্ট ছিল। পরে আমরা দেখলাম যে ওই আংটিটাকে গাজেব স্ট্রনফকে দেওয়া হয়েছে, আর গাজেব নিজের কিং এর সঙ্গে একটা মিটিং এ ছিল। তারপরে কিং আর গাজেব যখন রুম থেকে বাইরে আসছিল তখন ওরা দুজন কথাবার্তা বলছিল। কিং বলছিল আমি জানি গাজেব তুমি একটা বড় লড়াই করেছো আর তোমার কাছে যথেষ্ট সোলজার ছিল না, এই জন্য হয়তো তুমি ওই লড়াইটাকে হেরেও যেতে পারতে, এইটা আমার ভুল ছিল, এই জন্য আমি তোমাকে আরো সোলজার দেবো। তখন ওখানে প্রিন্সেস চলে আসে। কিং প্রিন্সেস কে বলছো তুমি এখানে কি করছো? প্রিন্সেস বলছিল এটা আমার হাঁটার সময়, তো এরকম বলে ওখান দিয়ে কেটে পড়ে। তারপর কিং গাজেব কে বলছিল আমি আইন সোল গাউনের সঙ্গে দেখা করতে চাই, কারণ ও তোমার জীবনকে বাঁচিয়েছিল, তো আমি ওনাকে ধন্যবাদ বলতে চাই। গাজেব বলছিল আইন সোল গাউন প্রচুর ভালো একজন মানুষ, উনি হয়তো অবশ্যই আপনার সঙ্গে দেখা করতে চাইবে। পরের দিন আমরা আমাদের আইন্সকে দেখতে পাই যে মোমন হয়ে এখন অ্যাডভেঞ্চারে আসে। ওকে এই হাফ ড্রাগনটাকে মারার জন্য কুইস্ট দেওয়া হয়েছে, আর ওর সঙ্গে নাবের আর হোমরও ছিল, আর ওরা ওই মনস্টারটার সঙ্গে একটু আধটু লড়ে দেন মেরে দেয়। তারপর ও টেলিপোর্ট হয়ে নাজারিকে চলে আসে, যেখানে ও মারের সঙ্গে দেখা করে আর ওকে বলছিল যে কাজ কিরকম ভাবে চলছে, আর মারে বলছিল কাজ ঠিকঠাক চলছে। তারপর আইন্স ওর কাছ থেকে নিজের টেলিপোর্টেশন রিং কে নিয়ে নিজের রুমে ডাইরেক্ট টেলিপোর্ট হয়। যখন ও নিজের রুমের দরজা খোলে তখন ওখানে আলবিডোকে গ্রিট করে, আর আলবিডো আইন্সকে দিকে প্রচুর খুশি হয়ে যায়। আলবিডো একটু ফ্ল্যাট করার চেষ্টা করছিল, কিন্তু আইন্স ওকে ডাইরেক্ট বলে যে এখন জরুরি কথা বলে, ফালতু কথা পরে বলবো। আইন্স যে মনে মনে ভাবছিল যে আমি তো নিজের জীবনে কখনো কোনো মেয়ের সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলিনি, তো আমি আলবিডোর সঙ্গে কিভাবে কথা বলবো। তারপর আইন্স নিজের থ্রোনে বসে আলবিডোর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দেয়, আর ডোরেমনের পকেট থেকে একটা ম্যাপ বের করে, আর বলছিল এই ম্যাপটাকে আমি ইরান্টাল থেকে পেয়েছিলাম। এই ম্যাপের ও সমস্ত লোকেশনকে দেখা আলবিডোকে বলছিল এইটা এই দুনিয়ার ম্যাপ, আর আমরা এই জায়গায় যাব, আর এখানে এখানে এই টেরিটরি আছে। তার সাথে সাথে ইরান্টালের সেভাস আর সলিউশন ইনফরমেশন একজোট করার জন্য গেছে, আর ডেমিউচও একটা জায়গায় গেছে ইনফরমেশন গেদার করার জন্য। পরের সময় দেখলাম যে আইন্স ওর 100 সোলজারদেরকে একটা ডুপ্লিকেট নাজারিক বানানোর জন্য অর্ডার দিয়েছে ফেন্সের জন্য। তো এই বান্দারা সমস্ত গোলামের সঙ্গে এই সমস্ত কাজ করছিল, আর ওরা এদের উপর ধ্যান দিচ্ছিল। ওরা একটা মন্ত্রের সঙ্গে কথা বলছিল, তখনই ওর খাওয়ার সময় চলে এসেছিল, আর ও খেতে চলে যায়। পরের দিন আইন্স বলছিল অ্যালবিডো তুমি আমাকে বলো কোন দেশ সবার প্রথম আমাদের উপর অ্যাটাক করার কথা ভাবছে। তো অ্যালবিডো বলছিল এটা ওই নেশন হবে যেই নেশনের সোলজারদের উপর আপনি প্রথমে অ্যাটাক করেছিলেন। তো আইন্স বলছিল তুমি ঠিক বলছো। তারপরেও জিজ্ঞেস করেছে সেলটিয়ার কেমন আছে। অ্যালবিডো বলছিল সেলটিয়ার ফিজিক্যালি তো ঠিক হয়ে গেছে, কিন্তু মেন্টালি বহুত ডিস্টার্ব, কারণ ও আপনাকে ধোকা দিয়েছে এই সমস্ত কিছু কথা ভেবেও পাবে বসে আছে, অ্যালকোহল কনজিউম করছে। পরে সেখানে দেখলাম যে সেলটিয়ার পাবে বসে অ্যালকোহল কনজিউম করছে, কিন্তু বলছিল ওর উপর অ্যালকোহলের কোনো আসরই হচ্ছে না, কারণ সেলটিয়ার একটা ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ারের উপর পয়জনের আসর হয় না। তখনই ওখানে একটা পেঙ্গুইন এসে সেলটিয়ারের উপর লাইন মারার চেষ্টা করে, কিন্তু সেলটিয়ার ওকে ভাওই দেয় না। তারপর আমরা আইন্সকে দেখতে পেলাম যে বলছিল এর মধ্যে সেলটিয়ারের কোনো দোষ ছিলই না, ওর এটা ভাবা উচিতই নয় যে ও আমাদেরকে বিট্রেল করেছে। আমি এটা এক্সপেক্টই করিনি যে এই দুনিয়াতে ওয়ার্ল্ড ক্লাস আইটেম থাকতে পারে। তখনই আইন্স বলছিল অ্যালবিডো তুমি আমাকে বলো আমি কি করবো যার জন্য সেলটিয়ার ঠিক হয়ে যেতে পারে। তো অ্যালবিডো বলছিল আপনাকে সেলটিয়ারকে একটা পানিশমেন্ট দিয়ে দেওয়া উচিত, তো এই জন্য সেলটিয়ারের মনটা একটু হালকা হয়ে যাবে। আইন্স বলছিল তুমি ঠিক বলছো, আমি এরকম কিছু করবো। তারপরে আইন্স কাকুটেসের কাছে যায় আর ওকে একটা কাজে লাগিয়ে দেয়। তারপর আইন্স বলছিল আমার একটু কাজ আছে মোমন হয়ে, আমি কিছু কুইজকে কমপ্লিট করতে যাবো, আমি ওগুলো করে আসছি, তো তখন তুমি এখানকার খেয়াল রাখো। পরের সিনে আমরা দুটো লিজার্ড ম্যানকে দেখলাম যারা একে ওর সঙ্গে কথাবার্তা বলছিল। লিজার্ড ম্যানরা ফিশের ফার্মিং করে, আর এই দুজনের মধ্যে থেকে একটা লিজার্ড ম্যান আছে যাকে ওদের ক্ল্যান থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, কারণ প্রথমেই নিজেদের ক্ল্যানকে ছেড়ে দিয়ে চলে গেছিল, তার জন্য এর বুকে একটা চিহ্নও আছে। আর দ্বিতীয় লিজার্ড ম্যানটা যখন নিজের ট্রাইবে ফিরে যায় ও দেখে যে আকাশকে কালো হয়ে ঘিরে নিচে কিছু, আর ওই কালো জায়গা থেকে একটা অদ্ভুত ধরনের মুখ বেরিয়ে আসে। এইটা আইন্সের একটা মেসেঞ্জার। ও বলছিল তোমাদের ভিলেজের উপর মৃত্যু সম্রাট নজর রেখেছে, প্রচুর তাড়াতাড়ি তোমরা মরতে চলেছো। এই সমস্ত ইনসিডেন্ট পর সমস্ত লিজার্ডম্যানটা নিজেদের চিফের কাছে যায়, আর ওখানে বসে সবাই ডিসকাশন করতে শুরু করে দেয় কি ওদের কি করা উচিত। এদের মধ্যে থেকে একজন বলছিল আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ আমরা জানি না যে আমাদের কি হবে, কারণ যে পার্সনটা ওই যে জিনিসটাকে আমাদের এখানে পাঠিয়েছিল সে লেভেল 4 এর ম্যাজিককে কাস্ট করেছিল, আর আমি এই ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল মেজ, আমি নিজে শুধু লেভেল 2 এর ম্যাজিকে কাস্ট করতে পারি। ওই পার্সনটা লেভেল 4 এর ম্যাজিককে এরকম ভাবে কাস্ট করে দিয়েছে, তার মানে সে এতটাই স্ট্রং যে ও আমাদেরকে এক ঝটকায় শেষ করে দিতে পারে। তারপরে ভিলেজের চিফ যাকে আমরা বললাম যে যাকে বের করে দেওয়া হয়েছিল ভিলেজ থেকে, সে বলছিল আমাদের ওদের সঙ্গে লড়া উচিত। বাকি সবাই বলছিল আমরা কেন লড়বো, ও শক্তির হিসেবে আমরা সহজেই মরে যাবো। তোমরা সবাই তো জানো কিছু সময় আগে আমরা একটা ওয়ারে ফেসে গেছিলাম, আমাদের 7টা লিজার্ড ম্যানদের ট্রাইব ছিল, কিন্তু বলে আমাদের মাঝখানে যুদ্ধ হয়ে গেছিল, যার জন্য ওখানে দুটো ট্রাইব শেষ হয়ে গেছিল, ড্রাগন ট্রাইব আর রেড ট্রাইব। এই দুটো ট্রাইব মিলে আমরা বাকি সবাইকে
সবাইকে মেরে দিয়েছিলাম। আর বাকি যে সমস্ত বেঁচে থাকা ট্রাইব গুলো ছিল তারা শেষ হয়ে যাওয়ার ট্রাইবের লোকেদেরকে অ্যাবজর্ব করে নিয়েছিল। তো আমরা যদি কারোর সঙ্গে আবার যুদ্ধ করতে যাই তাহলে আমাদেরকে এদেরকে নিজেদের অ্যালাই বানাতে হবে, কারণ এর কনফার্ম নয় যে ওই বান্দাগুলো আমাদের ট্রাইবকে শেষ করার পর ওদের ট্রাইবেও যাবে না। তো আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে একটাই পদ্ধতি আছে, সমস্ত ট্রাইব না মিলে যেন একটা অ্যালাই তৈরি করে নেয় আর সবাইকে মিলিয়ে ওদের সঙ্গে লড়া উচিত। যত বেশি লোক থাকবে তত আমাদের বাঁচার চান্স থাকবে। তারপরে মিটিং এটা ডিসাইড হয়েছে যেই বান্দাটা ট্রাইবটাকে ছেড়ে দিয়েছিল সে যাবে গিয়ে বাকি সমস্ত ট্রাইবের সঙ্গে কথাবার্তা বলবে। তারপর রাত্রে বেলা ওই ট্রাইবের চিফ আর ওই বান্দাটা মিলে একটা অদ্ভুত ঘরের ভেতরে যার ভেতরে একটা অদ্ভুত ধরনের স্নেক ছিল বা প্রাণী ছিল, ওকে এরা মাছ খাওয়াতে এসেছে। তারপরে ওকে মাছ খেতে দেয়। ওদের ট্রাইবের হিরো বলছিল আমি রেড আই ট্রাইবের কাছে যাচ্ছি নেগোসিয়েট করার জন্য। তারপরে আমরা ওই প্রাণীটাকে দেখতে পেলাম যার 4টে মাথা আছে অ্যান্ড 4টে পা আছে। তার উপর লেজার ম্যান দিয়ে হিরো বসে আর আগে এগিয়ে যায়। তারপর দেখলাম যে ডেমিউজ ক্যাসেল হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিল, তখনই ওর সামনে ওই পেঙ্গুইনটা চলে আসে। ডেমিউজ ওকে বলছিল তুমি এই রুমে কি করছিলে? তো বলছো আমি বাস লেডি অ্যালভিডোর প্রিপারেশনে হেল্প করছি। তারপর ডেমিউজ বলছিল আরে হ্যাঁ তুমি তো এখন অ্যাক্টিং বাটলার, কারণ সেবাস এখন এখানে নেই। তারপরে এই বান্দাটা কি জানে মাথায় কি হয়ে গেল, এ বলছিল আমার আসল প্ল্যান এটা যে আমি কিছু সময় পর নাজারিকে রাজ করবো। তারপর ডেমিউজ হেসে বলছিল তোমার ক্রিয়েটার তোমাকে এরকম ভাবে বানিয়েছে যে তোমার পার্সোনালিটি এরকম যে তুমি নাজারিকের উপর রাজ করতে চাও। পড়াশোনা দেখলাম যে সকালবেলা আমাদের লিজার্ড ম্যানদের হিরো রেড আই লিজার্ড ম্যানদের ট্রাইবের কাছে চলে আসে। এখানে আসার পরও বলছিল যে আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। গেটের গার্ডরা বলছিল তোমরা কি নিয়ে কথা বলতে এসেছো? গাইস এইটা এই যে ভিলেজটাকে প্রোটেক্ট করার গেট, কিন্তু আমার মনে হয় না যে ভিলেজটাকে গেটটা প্রোটেক্ট করছে, ভিলেজের লোকেরাই গেটটাকে প্রোটেক্ট করছে। আমার মনে হচ্ছে দড়িতে কষ্ট মষ্ট করে বেঁধে রেখে দিয়েছে। তো বলছিল আমি তোমাদের চিফের সঙ্গে কথা বলতে চাই আর এটা প্রচুর ইম্পর্টেন্ট ম্যাটার। তো এই গার্ড গুলো ওকে ওদের চিফের কাছে নিয়ে যায়। যখনই আমাদের হিরো দরজা খুলে ভেতরে ঢোকে তখন দেখা যায় সামনে একটা ফিমেল লিজার্ড ম্যান বসেছিল। তারপরে আমাদের হিরো ওর সামনে বসে আর ওকে বলছো তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে? ভাইয়ের ক্ল্যানের উপর কেউ অ্যাটাক করেছে এন্ড এ এখানে কি করতে এসছে, নেগোসিয়েট করতে এসছে অ্যালায়েন্স বানানোর জন্য, কিন্তু এখানে প্রপোজ করছে। আরে লিজার্ড ওম্যান ইও ইমপ্রেস হয়ে গেছে ভাই এর কাছ থেকে, এর মুখ দেখেই বোঝাচ্ছে পরিষ্কার। তারপরে লিজার্ড ওম্যানটা বলছো তুমি আমাকে এখানে এই কথাটাই বলতে এসেছো? এবার আমাদের লিজার্ড ম্যান হিরো রিপ্লাই শুনি, হ্যাঁ আমি একটা কথা বলতে এসেছি, কিন্তু যেই কথাটা ইম্পর্টেন্ট ছিল আমি সেটাকে তোমাকে প্রথমে বললাম। আমার মনে ছিল যদি আমি তোমাকে এই কথাটা প্রথমে বলে দিই তাহলে আমার মাথাটা পরিষ্কার থাকবে, আমি ভালো করে বলতে পারবো এই কথাটা। তুমি বহুত সুন্দর এমনিতেও। এটাকে শোনার পরে লিজার্ড ওম্যানটা একটু ব্লাস্ট করে, ভাই আমার জুতোটা কই, কোথায়, এদের মুখে ছুঁড়ে মারতে ইচ্ছে করছে। তারপরে ও বলছিল যে আমাদের ক্ল্যানের উপর একটা অদ্ভুত ধরনের প্রাণী এসেছিল যে আমাদেরকে মেসেজ দিয়েছে যে আমাদের উপর ওরা অ্যাটাক করতে আসবে। তখন এই মেয়েটা বলছিল যে আমি ওই জিনিসটাকে দেখেছিলাম। ও বলছিল আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে অ্যালায়েন্স তৈরি করার জন্য আর আমি ড্রাগন ক্ল্যানের কাছে যাব ওদের সঙ্গে অ্যালায়েন্স করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে অ্যাটাক করতে পারি। তো এই মেয়েটা বলছিল তুমি কথাটা তো ঠিক বল যে আমরা অ্যালায়েন্স তোমাদের সঙ্গে বানাবো। তারপর ওরা আরো কথা বলে, কথার মাঝখানে আমাদের হিরো বলে তুমি কি আমাকে এটা বলতে পারো যে তোমাদের ক্ল্যান ওই বড় যুদ্ধটায় নিজেদেরকে কি করে বাঁচিয়ে রেখে দিয়েছিল? তোমরা তো ওই ওয়ারে পার্টিসিপেট পর্যন্ত করোনি। তো লিজার্ড ওম্যানটা বলছিল যে আমাদের যে চিফ ছিল সে একটা সিস্টেম শুরু করে দিয়েছিল, আমরা আমাদের লোককেই খেতে শুরু করে দিয়েছিলাম। এইটা আমাদেরও ভালো লাগতো না, কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের এই সমস্ত কিছু করতে হয়েছিল। আর বলতে বলতে ওর চোখ দিয়ে 2-3 ফোঁটা বেরিয়েও আসে। তারপরে এই বান্দাটা একজন ছেলের মতন ওকে সিম্পাথি দেয় আর ওকে বলে যে এখনকার মতন আমরা অ্যালায়েন্স তৈরি করিনি যাতে আমরা সার্ভাইভ করতে পারি। পরে সিনেমা দেখলাম যে এরা তৈরি ছিল ড্রাগন লিজার্ডদের কাছে যাওয়ার জন্য। তারপরে যে ফিমেল লিজার্ডটা ছিল সে নিজের উপর ঝোপঝাড় লাগিয়ে নিয়ে চলে এসেছিল। তো আমাদের হিরো বলছো তুমি এগুলো পরে কেন আসো? তো বলছো তোমার কি করে মনে হয় যে আমি এত সাদা কেন? কারণ আমি নিজের স্কিনের উপর রোদকে লাগতেই দিই না। তারপরে ওরা ওই অদ্ভুত প্রাণীটার উপর বসে ড্রাগন ক্ল্যানের দিকে রওনা দিয়ে দেয়। পরের সিনেমা আমরা জানতে পারলাম যে কাকুটাসকে লিজার্ড ম্যানদের উপর অ্যাটাক করার যেই সমস্ত আর্মি আছে তাদের কন্ট্রোল দেওয়া হয়েছে বা এই ওদের জেনারেল। আর গাইস তোমরা যারা জানো না আমি তাদেরকে বলে দিচ্ছি লিজার্ড ম্যান মানে কুমির। তারপর দেখলাম যে এরা লিজার্ড ড্রাগন ক্ল্যানের কাছে পৌঁছে গেছে। ওখানে যাওয়ার পর ওরা ডাইরেক্ট ড্রাগন ক্ল্যানের চিফের সঙ্গে দেখা করে আর চিফ বলে যে আমি তোমাদের সঙ্গে তখনই নেগোসিয়েট করব যখন আমি কনফার্ম হয়ে যাবো যে তুমি একটা ওয়ার্দি ওয়ারিয়ার, মানে তুমি একটা যোদ্ধা। তারপর ড্রাগন ক্ল্যানের লিডার বলছিল যদি আমি এই লড়াইয়ে মরে যাই তাহলে এ আমাদের ক্ল্যানের লিডার হবে, কারুর যেন এতে কোনো আপত্তি না থাকে। লিজার্ড ম্যান হিরো বলছিল যদি আমি মরে যাই। মাঝখানে লিজার্ড ম্যান চিফ বলছিল হ্যাঁ হ্যাঁ আমি জানি, তোমার ওয়াইফের আমি খেয়াল রাখবো, ভালো করে খেয়াল রাখবো। তারপর ওরা একে অপরের সঙ্গে ফাইট শুরু হয়ে যায়। ড্রাগন ক্ল্যানের লিডার ডাইরেক্ট ওর উপর অ্যাটাক করে দেয় আর হিরো নিজের ওয়েপেনকে ইউজ করে ওর ওয়েপেনটাকে দূরে ফেলে দেয়। ড্রাগন ক্ল্যানের বান্দাটা হিরোর উপর অ্যাটাক করে দেয় যার জন্য হিরোর মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তখন হিরো নিজের ওয়েপেন দিয়ে ওর উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন ড্রাগন ক্ল্যানের বান্দা বলছো তোমার কাছে একটা লেজেন্ডারি ওয়েপেন আছে, তুমি কি এর পুরো এনার্জি আমার উপর ইউজ করতে চলেছো? তো হিরোটা বলছিল না ওটার আমার দরকারই পড়বে না। তারপর ড্রাগন ক্ল্যানের বান্দাটা হিরোর উপর অ্যাটাক করে আর হিরোটাকে ব্লক করে। ও শুধু অ্যাটাক গুলোকে ব্লক করছিল আর ড্রাগন ক্ল্যানের লিডারের ওই ব্লক করতে করতে চোট লেগে যাচ্ছিল ওর হাতে। কিছু অ্যাটাকের পর ড্রাগন ক্ল্যানের লিডার বলছিল ঠিক আছে আমি হার মেনে নিচ্ছি।
দিচ্ছি। তারপরে ওরা দুজনই একটা জায়গায় বসে পড়ে আর ওই ফিমেল লিজার্ডটা এসে হিরোকে হিল করে দেয় আর ড্রাগন ক্ল্যানের বান্দাটাকেও হিল করে দেয়। তারপরে হিরো বান্দাটাকে বলছিল এবার আমরা কাজের কথা বলি চলো। ড্রাগন ক্ল্যানের বান্দা বলছিল দাঁড়াও আমরা রাত্রেবেলা পার্টি করতে করতে কথাবার্তা বলবো। রাত্রেবেলা হিরোকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। ড্রাগন ক্ল্যানের লিডার বলছিল হ্যাঁ আমাদের এখানেও এরকমই হয়েছিল, যখন এই মেসেঞ্জারটা আমাদের ভিলেজে এসেছিল তখন আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে এরাও অ্যালায়েন্স জয়েন করে নেয়। তারপরে ওরা পার্টি করতে শুরু করে দেয়। তারপরে লিজার্ড ম্যান হিরো ওদের দুজনের সঙ্গে ভিলেজে পৌঁছে যায় নিজেদের। যখনই ও ভিলেজের কাছে পৌঁছয় তখনও দেখে যে বাকি দুটো ক্ল্যানের লিডার ওখানেই বসে আছে আর 5টা লিজার্ড ক্ল্যান একে অপরের সঙ্গে অ্যালায়েন্স বানিয়ে নিয়েছে। আর বাকি যে দুটো ভিলেজের চিফরা আছে তারা স্কাউটিং করতে গেছিল আর ওরা এই ইনফরমেশন নিয়ে এসেছে যে যারা ওদের উপর অ্যাটাক করতে আসছে তারা পাশের জঙ্গলে ডেরা বেঁধে আছে। ওরা 100 আর্মির সঙ্গে আমাদের সঙ্গে লড়বে আর ওদের আর্মি আমাদের থেকে 3 গুণ বেশি লোক আছে। পরে সে আমরা কাকুটাসকে দেখতে পেলাম যে মিরর কি ইউজ করে এদের উপর নজর রেখেছিল। ও এখানে স্ট্র্যাটেজি করছিল যে ও কিভাবে ওদের উপর অ্যাটাক করবে। তারপরে আমরা আইন্সকে দেখতে পাই যে নজরকে কল করে এটা ইনফরমেশন নিচ্ছিল যে কাকুটাস অ্যাটাক করেছে কিনা। আরো জানতে পারে যে কাকুটাস অ্যাটাক করা শুরু করে দিয়েছে। পরে সিনে কালো একটা ছায়া লিজার্ড ম্যানদের ভিলেজের দিকে এগিয়ে আসছিল আর ওদের উপর অ্যাটাক শুরু হয়ে যায়। সবার প্রথম আনডেডদের একটা ওয়েভ আসে আর লিজার্ড ম্যানদের যে সমস্ত স্পেশাল লোক ছিল তারা পিছনে বসেছিল এই সমস্ত কিছু দেখছিল। এরা ওয়েট করছিল যখন ওদের মেল লিডার আসবে তখন এরা অ্যাটাক করার জন্য যাবে ওর উপর। ততক্ষণের জন্য ওরা চারিদিকে ট্র্যাপ বানিয়ে রেখে দিয়েছিল আর এরা অনেক ধনুকধারীদেরকেও লুকিয়ে রেখে দিয়েছিল, আরো অনেক জিনিসপত্রকে লুকিয়ে রেখে দিয়েছে অ্যাটাক করার জন্য। ও এখন একটা লিজার্ড ম্যান বলছিল স্কেলেটন আর্মিকে দেখে মনে হচ্ছিল এদের কোনো লিডারই নেই, এরা বাস চোখ বন্ধ করে অ্যাটাক করে যাচ্ছে। তখনই ওদের মধ্যে থেকে একজন বলছিল তাও আমাদের ওয়েট করা উচিত, আমার মনে হচ্ছে এরা আমাদের টেস্ট নিচ্ছে আর এদের যে মেন আর্মি আছে সেটা পিছনে আছে। তখনই আনডেডের আর্মির মাঝখান দিয়ে আমরা অনেক আনডেড অ্যানিমেলকে দেখতে পাই। তারপর লিজার্ড ম্যানদের যে সমস্ত মেজর আছে ওরা সবাই মিলে একটা একটা করে গোলাম তৈরি করে যেগুলো দূর থেকে ওদেরকে ধরে ধরে কাটছিল। তখন এই ফিমেল লিডারটা বলছিল যখন আমরা একসাথে মিলে যাই তখন আমাদের শক্তি বেড়ে যায়। আর এরা দুজনই একে অপরের সঙ্গে ফ্ল্যাট করছিল লড়াইয়ের মাঠে। পরে আমরা কাকুটাসকে দেখতে পাই যে একটু টেনশন ছিল যে ওরা আর্মি হেরে যাচ্ছে। তো ডেমিজকে কল করে আর ওকে বলছিল তুমি আমাকে কিছু অ্যাডভাইস দাও যে আমার কি করা উচিত। ডেমিজ ওকে বলছিল কাকুটাস তুমি কখনো ভাবোনি এটা না যে লর্ড আইন্স তোমাকে এত কমজোর আর্মিকে কেন দিয়েছে? লর্ড আইন্স এটা চায় না যে তুমি জিতো, লর্ড আইন্স এটা চায় যে তুমি ওদেরকে টেস্ট করে যে ওরা কত শক্তিশালী। লিজেন্ড ম্যানরা কি এতটাই শক্তিশালী যে ওরা লো লেভেলের 100 সোলজারদেরকে মারতে পারবে? এইটাই ওনার মেন গোল ছিল, এটা আমার মনে হচ্ছে। তারপর ডেমিজ কল কেটে দেয় আর বলছিল আমার একটু জরুরি কাজ আছে তো আমি কাজ করতে যাচ্ছি। তারপরে কাকুটাস একটা 100 মেজকে সামান করে। লিজেন্ড ম্যানরা বলছিল সমস্ত 100 শেষ ভাই সাহেব আবার পার্টি করবো চলো। কিন্তু তখনই ওরা দেখে যে মাঠের মাঝখানে একটা এনিমি বেঁচে ছিল। ওরা বলছিল একটা এনিমি বেঁচে আছে তো চলো এগিয়ে গিয়ে শেষ করে আসি। যখন ওদের মধ্যে একটা লিজার্ডের উপর অ্যাটাক করতে আসে তখনই জ্বলে শেষ হয়ে যায়। তখনই ওদের যে এলিট লোকগুলো ছিল তারা ভাবছিল হয়তো এটা ওদের কমান্ডার, কারণ বহুত স্ট্রং, এ নিজের অ্যাবিলিটি ইউজ করে আমাদের বান্দাটাকে ধারা ধারা জ্বালিয়ে যাচ্ছে। আর লিজার্ড ম্যানদের হিরো ভাবছিল যে ও ওর কাছে পৌঁছবে কি করে, কারণ ওই বান্দাটা লং রেঞ্জে অ্যাটাক করছিল, তো এরা তো ওদের কাছে এত সহজে পৌঁছতে পারবে না। তখনই ওরা ওই অদ্ভুত বীজটাকে ইউজ করে, ওরা সবাই ওর উপর বসে ওর উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। এই স্কেলিটনটা ওর উপর ফায়ারবল দিয়ে অ্যাটাক করছিল কিন্তু ওর কিচ্ছু হচ্ছিল না। ড্রাগন ক্ল্যানের বান্দা আর হিরোটা একসাথে জাম্প মারে ওখান দিয়ে, এরা দুজনকে ওর উপর অ্যাটাক করে দেয়। হিরো নিজের আইস ওয়েপেন কে ইউজ করে সমস্ত ফায়ারবল অ্যাটাক গুলোকে ব্লক করছিল। তো এই স্কেলিটন বসটা আরো স্কেলিটনকে সামান করে, তো ড্রাগন ক্ল্যানের বান্দা ওদের উপর অ্যাটাক করে ওদেরকে শেষ করছিল। তারপরে স্কেলিটনটা হিরোর উপর টেরার ম্যাজিক ইউজ করে, কিন্তু ওই ফিমেল লিজারটা হিলিং ম্যাজিক ইউজ করে ওকে বাঁচিয়ে নেয়। এটা দেখার পর স্কেলিটন লেগে যায় আর ও লাইটিং ম্যাজিক ওই মেয়েটার উপর ইউজ করে দেয় আর ওখানে পড়ে যায় অজ্ঞান হয়ে। আর হিরোইনকে জটিল দেখে ভাই হিরো রেগে ফেগে ওর উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর স্কেলিটনটা অ্যাটাক ডজ করতে হতে ওর উপর অ্যাটাক করছিল, তখনই হিরো নিজের অস্ত্রের পুরো আইস পাওয়ার কি ইউজ করে আর বরফের একটা বড় এরিয়া বানিয়ে দেয়। তো স্কেলিটন হাসতে হাসতে বলছিল এই জিনিসটা স্যার আমার উপর হবে না, আমি একটা স্কেলিটন। এটা বলার পর যখন পেছনে তখনই আমাদের হিরো ওর চোখের উপর অ্যাটাক করে দেয়। আর এই সময় হিরো অবস্থা পাতলা ছিল, তখন ওই স্কেলিটনটা বলছিল আমি হারতে পারি না আর ওর গলা ধরে টিপতে শুরু করে দেয়। তখন হিরোর কিছু ইমোশনাল কথাবার্তা মনে পড়ে যায়, তোর কাছে হঠাৎ করে শক্তি চলে আসে আর ও এক ঝটকা ওকে মেরে দেয়। এর সঙ্গে সঙ্গে লিজার্ড ম্যানরা জিতে যায়। পরের সিনেমা দেখলাম যে কাকুটাসকে আইন্স সামান করেছে। পরের সিনেমা দেখলাম যে সমস্ত লিজার্ড ম্যানদের মনে হচ্ছিল ওরা জিতে গেছে আর ওরা সেলিব্রেট করছিল, ওরা সবাই পার্টি করছিল ওখানে বসে। অন্যদিকে আমরা দেখলাম যে আইন্স নিজের থ্রোনে বসেছিল আর ওর সামনে সমস্ত গার্ডিয়ানরা বসেছিল। কিন্তু এখানে একটা নতুন গার্ডিয়ান ছিল যার নাম ভিক্টিম। এই ছোট মতন ব্রেনের মতন দেখতে যে জানোয়ারটা আর এই ফ্লোর নাম্বার 8 কে গার্ড করে। আইন্স ভিক্টিমকে বলছিল ভিক্টিম আমাকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে আমাদের আগের প্ল্যানের জন্য, টেনশন করো না আমি তোমাকে মারার পর আবার রিভাইভ করে দেবো, তো তোমার টেনশন নেওয়ার দরকার নেই। ভিক্টর বলছিল আমার কোনো টেনশনই নেই, আমি আপনার কাজে আসবো। এটাকে শোনার পর আমি প্রচুর খুশি আর বহুত এক্সাইটেড আছি। তারপরে আইন্স ডেমিউজকে বলছিল ডেমিউজ আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই, কারণ তুমি সব সময় আমার কলের জবাব দাও আর ঠিকঠাক করে দাও, আর তুমি যে সমস্ত শিপের স্যাম্পেল গুলো নিয়ে এসেছিল সেগুলো প্রচুর ভালো, তো আমি চাই যে তুমি এই কাজটাকে কন্টিনিউ রাখো আর আমরা ওইগুলোর উপর এক্সপেরিমেন্ট করে একটা নতুন ধরনের বেস্ট কে বানাবো। তারপর আইন্স বলছিল আমি জানি যে তুমি নিজের মনে এটা গেঁথে রেখে দিয়েছো যে তুমি আমাদেরকে ধোকা দিয়েছো আর তুমি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করেছিলে, আর এই জন্য আমি তোমাকে
পানিশমেন্ট দেবো, কিন্তু এখন নয়, কিছু সময় পরে আমি তোমাকে দেবো, তখন তুমি রেডি থাকো। তারপর আইন্স বলছিল কাকিউটাস, তোমার পুরো আর্মি এর আগের বারের লড়াই হেরে গেছে, তো তুমি হেরে কি কি শিখেছো ওখান দিয়ে আমাকে বলো। কাকিউটাস আইন্সের সঙ্গে কথা বলছিল, তখন আলবিদো ওকে দাঁড় করিয়ে দেয়। প্রথমে তুমি সরি বলো, তারপরে মাথা ঝুঁকিয়ে কথা বলো। কাকিউটাস বলছিল আমার ভুল এটা ছিল যে আমি এনিমিদের বিষয়ে বেশি ইনফরমেশন জোগাড় করিনি, আর আমি ওদেরকে আন্ডার এস্টিমেট করে দিয়েছিলাম। ওরা আমার এক্সপেকটেশনের চেয়ে খুব বেশি স্ট্রং ছিল, এই জন্য আমার হেরে গেছিলাম। আর এর সাথে সাথে আমি এই ভুলটাও করেছিলাম যে আমি আর্মিতে কোনো জেনারেল আর কমান্ডারকে রাখিনি। এই সমস্ত ভুলের কারণে আমরা হেরে গেছিলাম। আইন্স বলছিল এমনি তো কোনো বড় কথা নয়, আমি খুশি যে তুমি নিজের ভুলকে বুঝতে পেরে গেছো আর তুমি ভুল থেকে শিখে ইমপ্রুভ করতে চাও নিজেকে। এবার তুমি কি করবে সেটা বলো আমাকে। কাকুটাস বলছিল এবার আপনি আমাকে এই মিশনটা দিন, আমি একদম জিতবো ওটাকে। আইন্স বলছিল ঠিক আছে কাকুটাস, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি লিজার্ডম্যানদের পুরো আর্মিকে শেষ করে দাও। অনেক কাকুটাস বলছিল লর্ড আইন্স, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি চাই আপনি আমাকে ওদেরকে মারার অর্ডার না দিয়ে ওদেরকে স্যালেন্ডার করানোর অর্ডার দিন। তারপরে বলছো তুমি এরকম কথা কি করে বলতে পারো, প্রথমে তো তুমি ভুল করেছো, তারপরে তুমি এটা বলছো। আর আইন্স আলবিদোকে দাঁড় করিয়ে দেয়। কাকুটাস বলছিল যখন আমি এদের ফাইট গুলোকে দেখছিলাম তখন আমি ফিল করতে পারলাম যে এরা কোনো ছোটখাটো ক্রিয়েচার নয়, এদের ভিতরে ক্যাপাবিলিটি আছে গ্রো করার আর ইভলভ হওয়ার। আপনি যদি এদেরকে মেরে আনডেড বানিয়ে দেন তাহলে এরা বেশি কিছু করতে পারবে না আমাদের আর্মিতে, কিন্তু আমরা যদি এদেরকে বাঁচিয়ে রাখি তাহলে এদের ইভলভ হওয়ার চান্স আছে, আর এদের রিলেশনশিপও একে অপরের সঙ্গে প্রচুর ভালো, তো ওরা মিলেমিশে থাকতে পারবে। আইন্স বলছিল হ্যাঁ তুমি কথাটাও ঠিক বলছো, কিন্তু আমি ডেমিউজের কাছ থেকে ওর পার্সপেক্টিভ শুনতে চাই। তো ডেমিউজও কাকুটাসের সাথ দেয় এই সমস্ত কথা। তো আইন্স বলছিল ঠিক আছে কাকুটাস, আমার অর্ডার এটা হলো যে তুমি গিয়ে লিজেন্ডম্যানদের নিজের কমান্ডে নিয়ে নাও, তারপরে তুমি ওদেরকে কন্ট্রোল করবে। কাকুটাস বলছিল আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই কাজটাকে প্রচুর ভালোভাবে করবো। তারপরে কাকুটাস ডেমিউজকে ধন্যবাদ বলে, কারণ ডেমিউজ ওর সাথ দিয়েছিল। তারপরে আইন্স নিজের রুমে গিয়ে বেডে শুয়ে বলছিল যে আমি প্রচুর খুশি হয়েছি, কাকুটাস নিজের ফিলিংস কে ভালো করে এক্সপ্লেইন করতে পেরেছে আমাদেরকে, তার মানে কাকুটাস গ্রো করছে। ও প্রচুর খুশি ছিল এই কথাটাকে নিয়ে। তখনই ও ভাবছিল যদি কাকুটাস গ্রো হতে পারে তার মানে বাকি সমস্ত গার্ডিয়ানরাও গ্রো প্রচুর ভালোভাবে করতে পারবে, তার মানে কে জানে ওরা ইন ফিউচার আমাকে হেটও করতে পারে আর আমার বিরুদ্ধেও চলে যেতে পারে। এরকম ভাবার পরেও একটু টেনশনে চলে আসে, আর ও খুশিও ছিল। তারপরেও ভাবছিল যে আরে আমার বিছানা থেকে তো ভালো সুগন্ধ আসছে কেন বে। পরে সিনেমা দেখলাম যে লিজার্ডম্যানদের ভিলেজে পুরো 100 আর্মি চলে আসে, আর ওরা লাইনে দাঁড়িয়ে ছিল একদম মিলিটারিদের মতন। তারপরে হাই হাই লেভেলে 100 ওখানে আস্তে আস্তে আসছিল, আর সমস্ত লিজার্ডম্যানরাও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তখন ওই আর্মির মাঝখান দিয়ে আইন্স আর ওর সমস্ত গার্ডিয়ানরা বেরিয়ে আসে। আইন্সকে দেখে সমস্ত লিজার্ডম্যানরা বুঝতে পেরে যায় যে এ ওদের লিডার। প্রথমে আইন্স নিজের আইস ম্যাজিক কি ইউজ করে পুরো জলটাকে ফ্রিজ করে দেয়। তারপর একটা গোলাম বেরিয়ে আসে যে একটা বড় পাথরকে ছুঁড়ে দেয়। তারপরে সমস্ত 100 আর্মির লোকেরা আস্তে আস্তে একটা সিঁড়ি বানিয়ে দেয় ওর উপরে ওঠার জন্য। তারপরে আইন্স আর ওর সমস্ত গার্ডিয়ানরা ওই সিঁড়ি দিয়ে ওপরে চড়ে, আর ওপরে থাকা একটা থ্রোনের উপর আইন্স বসে, আর চারিদিকে তার সমস্ত গার্ডিয়ানরা দাঁড়িয়ে থাকে। এই সমস্ত কিছু দেখার পর লিজার্ডম্যানদের আর্মির লোকেরা বুঝতে পেরে যায় যে ওরা আইন্সের সামনে পিপলের বড় নয়, তো ওরা সারেন্ডার করার জন্য তৈরি হয়ে যায়। তখনই আইন্স নিজের মেসেঞ্জারকে বের করে দেয় আর একটা মেসেজ পাঠায়। ওই মেসেজ এটা বলা হচ্ছিল যে লর্ড আইন্স তোমাদের সঙ্গে কথা বলতে চায়, তো তোমরা নিজেদের লিডারকে এখানে পাঠাও। তারপরে হিরো আর হিরোর ভাই যে ভিলেজ চিফ তারা দুজন মিলেও পড়ে যায়। যখনই ওরা আইন্সের কাছে গিয়ে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে তখন ডেমিউজ নিজের মুখ খোলে আর ওদেরকে প্রেসার দিয়ে নিচে মাথা নত করিয়ে দেয়। তোমাদের সাহস কি করে হয়েছে লর্ড আইন্সের সঙ্গে একই লেভেলে কথা বলা। তারপর আইন্স ডেমিউজকে ছাড়তে বলে ওদেরকে। আইন্স বলছিল আমি আইন্স ওল্ড গাউন্ড, তোমাদের উপর আমার আর্মি অ্যাটাক করেছিল, ওটা একটা ট্রায়াল অ্যাটাক ছিল, এবার তোমাদের উপর আমি মেন অ্যাটাক করতে এসেছি। আমি এখানে এই জন্য এসেছি কারণ আমি তোমাদের উপর রুল করতে চাই। এটাকে শোনার পর ওদের চিফ বলছিল আমি গিভ আপ করছি, আমরা সারেন্ডার করে দিচ্ছি। এটাকে শোনার পর আইন্স বলছিল এত তাড়াতাড়ি গিভ আপ করার দরকার নেই, তোমাদেরকে ফাইট করতে হবে, তারপরে আমি তোমাদের ভিলেজকে নিজের আন্ডারে নেব। আইন্স বলছিল 4 ঘন্টা পর কাকুটাস আসবে আরো তোমাদের উপর অ্যাটাক করবে। তারপরে সমস্ত গার্ডিয়ানরা ওখান দিয়ে কেটে পড়ে। লিজার্ডম্যানদের সমস্ত চিফরা বসে মিটিং করছিল, আর ওরা ডিসাইড করে যে এর পরের ফাইটে শুধু চিফরাই লড়বে আর বাকি কেউ লড়বে না, কারণ ওরা কনফার্ম যে ওরা হেরে যাবে। ওরা ভাবছিল যে ওরা লড়বে আর ওরা যদি মরে যায় বা নাও মরে মোস্ট ক্ল্যানকে ওদের আন্ডারে করে দেবে। ওরা শুধু চায় না যে ওদের লোকেরা যেন ফালতু না মরে। ফিমেল লিজার্ডটা বলছিল আমিও লড়বো, আর ওই যে হিরোটা আছে ও বলছিল না তুমি লড়তে পারবে না। তারপরে বলছিল ঠিক আছে কিন্তু তুমি যদি শেষ হয়ে যাও তাহলে আমি কি করবো। ও বলছিল আমি একজন ওয়ারিয়ার, এইটাই আমার ডিকশনারিতে লেখা আছে। ও বলছিল ঠিক আছে কিন্তু তুমি যাওয়ার আগে আমাকে তোমার বাচ্চা দিয়ে যাও। পরের সময় দেখলাম যে আইন্স এখানকার হেডকোয়ার্টার ছিল, আরো দেখা যায় এই হেডকোয়ার্টারে একটা অদ্ভুত ধরনের সিংহাসনকে বানানো হয়েছে, মানে আলাদা আলাদা ধরনের বিস্টের স্কেলিটন দিয়ে এটা তৈরি করা হয়েছে। ডেমিজ বলছিল এটা আপনার জন্য আমি স্পেশালি বানিয়েছি, আপনি বসুন এর উপর। তখন আইন্স বলছিল আমি হিউম্যান স্কেলিটনদের উপর তো বসতে পারবো না কারণ আমি প্রথমে একজন হিউম্যান ছিলাম। তখনই আইন্সের মনে পড়ে যে ওকে সেলটিয়ারকে একটা পানিশমেন্ট দিতে হবে, তো সেলটিয়ারকে বলছিল এবার তোমার পানিশমেন্টের সময় চলে এসেছে। ও বলছিল সেলটিয়ার তুমি এখন চেয়ার হয়ে যাও, আমি তোমার উপর বসবো। যখনই আইন সেলটিয়ারের উপর বসে তো
ওর প্লেজার আসতে শুরু করে যায়। অ্যান্ড প্লেজারের বিষয়ে যারা জানো না, জানতে হবে না, আগে চলো। এটাকে দেখার পর আলবিদো রেগে যায় আর অন্য রুমে গিয়ে নিজের রাগকে বের করে। তারপর আইন্স নিজের গার্ডিয়ানদেরকে বলছিল আমার আজকের প্রেজেন্টেশন কিরকম ছিল। ওরা বলছিল ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং ছিল স্যার। আমরা নিজেরাই ভয় পেয়ে গেছিলাম আমরা প্রেজেন্টেশন দেখে। তারপর ওরা বলছিল চলো দেখি যে লিজারম্যান এখন করছে এটাই কি। তো আইন্স নিজের মিররকে ইউজ করে লিজারম্যানদের উপর নজর রাখতে শুরু করে দেয় আর বলছিল সবাই টাইম পাসই করছে। তারপর ওরা ভাই দুজনের আলটিমেট সিন দেখতে পায়। ভাই আইন্সের মুখ হা হয়ে যায়, ভাই কি দেখলাম এটা। আর বাকি সবার রিয়াকশন দেখো ইয়ার ভাই বহুত হাসি আসছে ইয়ার এদের রিয়াকশন দেখার পর। আইন্স ভাবছিল এই সমস্ত জিনিস ওরা আর মারের জন্য প্রচুর তাড়াতাড়ি ছিল, এদের এত তাড়াতাড়ি এটা দেখা উচিত নয়। এরা যদি আমার কাছ থেকে এই সমস্ত বিষয়ের কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে আমি কি জবাব দেবো। তারপর আমরা ককুটাসকে দেখতে পেলাম যে একা ভিলেজের ভিতরে চলে আসে আর ও এখন একটা আর্মার পড়েছিল। ককুটাসকে দেখার পর সমস্ত লিজেন্ডম্যানরা বুঝতে পেরে যায় যে ওদের সময় হয়ে এসছে। আর এই বান্দাটাই ককুটাস। লিজেন্ডম্যানদের লিডার বলছিল যে আমরা সবাই যাবো, তোমরা সবাই এখানে থাকো। কিন্তু বাকি সবাই বলছিল আমরা একজন ওয়ারিয়ার, আমরা যাবো। তো কিছু ওয়ারিয়ার ক্লাসের লোকেরা ফাইটে চলে আসে। যখনই ফাইট শুরু হতে যাচ্ছিল তখনই কাকুটিস একটা স্পেলকে ইউজ করে তারপরে 5টা চিফ আর ওই বান্দাটা যাকে আমি হিরো বলে ডাকছিলাম সে, তারপরে কাকুটাস শর্ট বের করে ওই চিফদেরকে কাটতে শুরু করে দেয়। কিন্তু একটা হিলার ওদেরকে হিল করে দিচ্ছিল, কিন্তু কাকুটাস একটা লিডারকে মেরে দেয়, এটা এই লিজারম্যানটাকে। তারপরে কাকুটাস আর একজনের কাছে যায় আর গিয়ে ওর হাত কেটে দেয়। তারপরে ইয়েলো লিজারম্যানটা দূর থেকে স্পেল ইউজ করে। কাকুটাস বলছিলাম এতটা স্ট্রং যে এই স্পেল আমার উপর কাজই করবে না, আরো মরে যায়। তারপরে হিরো নিজের আইস ওয়েপেন দিয়ে ওর উপর অ্যাটাক করার জন্য যায়, কিন্তু এর অস্ত্র ওর কিছু করতে পারে না। এরকম ভাবে ফাইট চলছিল আর লিজারম্যানদের এক একটা করে চিফ মরে যাচ্ছিল। লাস্টে ওই মেন চিফটা আর হিরো বেঁচে থাকে। কাকুটাস বলছিল লর্ড আইন্স এরকম প্রেডিক্ট করেছিল লাস্টে তোমরা দুজনেই বেঁচে আছো। ওয়েল তোমরা দুজন একটা প্রপার ওয়ারিয়ার, তো তোমরা তোমাদের নাম আমাকে বলো। তো এরা নিজেদের নাম কাকুটাসকে বলে। কাকুটাস বলছিল ঠিক আছে, আমি তোমাদের নাম সারা জীবন মনে রাখবো আর আমি তোমাদেরকে রেসপেক্ট করি। তারপরে ওদের দুজনকে শেষ করে দেয়। ওদেরকে মারার পর তারপরে কাকুটাস ক্যাসেল গিয়ে আইন্সের সঙ্গে দেখা করে আর বলে যে আমি নিজের মিশনকে কমপ্লিট করে দিয়েছি, আমি ওদের সমস্ত চিফদেরকে মেরে দিয়েছি। আইন্স বলছিল তুমি প্রচুর ভালো কাজ করেছো, এবার আমি তোমাকে এদের উপর রাজ করার অনুমতি দিচ্ছি, কিন্তু তুমি এদের উপর জুলুম করে রাজ করবে না, রেসপেক্ট করে রাজ করবে আর এদেরকে একটা পাওয়ারফুল ওয়ারিয়ার এসে বদলাও। কাকুটাস বলছিল ঠিক আছে স্যার। কাকুটাস বলছিল আমি একটা ফিমেল লিজারম্যানকে নিয়ে এসেছি নেগোসিয়েট করার জন্য, প্লিজ আপনি ওর সঙ্গে কথা বলে নিন। ওই লিজারম্যান তখন এসে বলছিল আপনি যা কাজ করাতে চান আমাকে দিয়ে করাতে পারেন, আমি রেডি আছি যে কোনো কাজ করার জন্য, প্লিজ আমার রেসের লোকদেরকে মারবেন না। আইন্স বলছিল আমি এরকম কিছু করবো না, আমি শুধু তোমার কাছ থেকে একটা ফেভার চাই। তো বলছিল কিরকম ফেভার, তুমি আমার বডিকে ইউজ করতে চাও? যেটাকে শোনার পর এরা দুজন বেশি অবাক হয়ে যায়। আইন্স বলছিল এরকম কিছু না, আমি বাস তোমার কাছ থেকে এইটা চাই যে তুমি তোমার সমস্ত লিজারম্যানদের উপর নজর রাখো যে ওরা যেন আমাদেরকে কখনো বিট্রেল না করে। তুমি যদি এরকম করো তাহলে আমি তোমার বয়ফ্রেন্ডকে আবার বাঁচিয়ে দিতে পারি। আমার জন্য কাউকে বাঁচানো আর মারা বহুত সহজ। এটাকে শোনার পর খুশি হয়ে যায় আর বলছিল আমি কাজ করার জন্য তৈরি। আইন্স বলছিল কিন্তু আমি যদি জানতে পারি তুমি এই কাজটাকে ভালো করে করছো না, তোমার বয়ফ্রেন্ডকে আমি অন দ্য স্পট মেরে দেবো। এরকম বলার পর এর যে বয়ফ্রেন্ড যে আমাদের হিরো ছিল সে বেঁচে ওঠে। আরো কনফিউজ হয়ে যায় যে ভাই আমি বেঁচে কি করে উঠলাম। তারপরে ও আইন্সকে নিজের লয়ালিটি প্লেস করে আর ধন্যবাদ বলে ওকে রেজারেক্ট করার জন্য। আইন্স বলছো তুমি তোমার খেয়াল রাখো আর কাকুটাসের আন্ডারে তোমরা সবাই এবার থেকে থাকবে। এরকম বলার পর আইন্স আর ওর সমস্ত গার্ডিয়ানরা ওখানেই চলে যায়। তারপরে আমরা সেভেসকে দেখতে পেলাম যে টাউনে ঘুরছিল, আরো একটা দোকানে যায়, ওখানেও একটা মার্চেন্টের সঙ্গে কথা বলে আর ওর কাছ থেকে একটা পাওয়ারফুল স্ক্রোল কে কেনে, যেটাকে ও একটা গোল্ড কয়েন আর 10টা সিলভার কয়েনের বদলে কেনে। স্ক্রোল কেনার পর ও বাইরে বেরো আর ও শ্যাডো ডিমনকে বলে শ্যাডো ডিমন তুমি তাড়াতাড়ি যাও আর এটাকে সলিউশনের কাছে পৌঁছে দাও আর ওকে বলো যে আমি একটু বিজি আছি। তারপরে সেওস টাউনে ঘুরছিল, ও দেখে যে একটা লোক একটা বসটাকে ছুঁড়ে ফেলে দেয়। তো ও শ্যাডো ডিমনকে বলে বসটাকে কেটে দেয়। তখনই শ্যাডো ডিমন ওটাকে কাটে, ওর ভেতর দিয়ে একটা মেয়ে বেরিয়ে আসে যে সেবাসের পা ধরে নেয়। সেবাস দেখে যে এই মেয়েটাকে বহুত টর্চার করা হয়েছে, ঠিক আছে, আর ওর শরীরও বহুত খারাপ। তো সেবাস ওর সঙ্গে কথা বলছিল, তখনই ওই লোকটা আবার বাইরে চলে আসে আর বলছিল ওয়েল তুই কি করছিস, দেখে ছেড়ে দে, আমি ওকে টেম্পলে নিয়ে যাচ্ছি যাতে আমি ওর শরীরকে ঠিক করতে পারি, অসুস্থ। তো সেবাস ওর কলার ধরে বলছিল এই মেয়েটার কি হয়েছে, তুই কি জানিস? হ্যাঁ আমি ওকে জানি, আর ও আমার জন্য কাজ করে আর এখন ওর শরীর খারাপ, তো আমি এখন একে টেম্পলে নিয়ে যাচ্ছি। সেবাস বলছিল যদি এর শরীর খারাপ থাকে তাহলে তোমার কোনো প্রবলেম থাকবে না যদি আমি একে নিয়ে গিয়ে নিজের বাড়িতে খেয়াল রাখি। ও বলছিল তুমি এটা করতে পারবে না কারণ এই আমার আন্ডারে কাজ করে, তুমি যদি এরকম করো তাহলে ওটা কিডন্যাপিং হবে। তো সেবাস ওই মেয়েটার কাছে জিজ্ঞেস করে যে তোমার হেল্পের দরকার আছে। তো ওই মেয়েটা যেরকম সেরকম করে কিছু একটা বলে। তারপরে সেবাস বলছিল ঠিক আছে আমি এই মেয়েটার হেল্প করো, তো তুমি একে ছেড়ে দাও। ওই মেয়েটার এই জন্য হেল্প করছে কারণ সেবাসের যে ক্রিয়েটার সে লোকেদের হেল্প করতে বহু। তো সেবাস ওই লোকটাকে কিছু টাকা দিয়ে দেয় আর ওই মেয়েটাকে নিয়ে চলে যায়। তো ওই লোকটাও কেটে পড়ে, সেবাসও কেটে পড়ে। তারপরে সেবাস ওকে নিয়ে ঘরে পৌঁছায়, তখনই সলিউশন ওকে বলছিল তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে এসছো? তো সেবাস বলছিল এই মেয়েটাকে আমি এমনি রাস্তায় পেয়ে গেছিলাম আর এর অবস্থা বহুত খারাপ, তো আমি চাই তুমি এর খেয়াল রাখো। তো সলিউশন ওকে বলছিল আমি এর খেয়াল কেন রাখবো, এ আমাদের খাবার জন্য বা কিছু কাজে লাগবে। সেবাস বলছিল এরকম কিছু না, আমি চাই শুধু তুমি এর দেখাশোনা করো আর এর শরীরটাকে ঠিক করো। তো সলিউশন আর সেবাসের মাঝখানে এখানে একটু ঝগড়া পড়া হয়ে যায়। সলিউশন বলছিল আমি এর উপর জিনিসপত্র
বরবাদ করতে চায় না, কারণ একটা নর্মাল মানুষ। তো সেবাস ওকে যেরকম সেরকম করে মাইনে, আর সলিউশন ওই মেয়েটার খেয়াল রাখে। আর দেখতে দেখতে ওই মেয়েটার অবস্থা পরের দিন ঠিক হয়ে যায়। সকালবেলা সেবাস ওই মেয়েটার কাছে যায় আর খাবার জন্য ওকে খাবার দেয়। যখন ওই মেয়েটা খাবার খাচ্ছিল তখন ওর কান্না বেরিয়ে আসে চোখ থেকে। ও বলছিল কেউ আমার হেল্প কেন করেনি, শুধু আপনি আমার হেল্প করেছেন, ধন্যবাদ হেল্প করার জন্য। সেবাস ওকে বলছিল তোমার নামটা কি, তো বলছিল আমার নাম টিয়ারা। তো সেবাস ওকে নিজের নামও বলে। তারপরে সলিউশন সেবাসকে বলছিল তুমি এই মেয়েটার জন্য এত কিছু কেন করছো, তোমার কি কোনো মোটিভ আছে নাকি? সেবাস বলছিল আমার এখানে কোনো মোটিভ নেই, আমি বাস এর হেল্প করতে চাইছিলাম। পরে সিনেমা দেখলেন যে প্রাইমে ওর ফ্ল্যাশব্যাক আসছিল, কিরকম ভাবে সেলটিয়ার ওকে ধুয়েছিল, এরকম ফ্ল্যাশব্যাক আসছিল। আর ওর ঘুম থেকে উঠে পড়ে, তো দেখে যে ও গজেব স্ট্রনফ এর বাড়িতে আছে। গজেব ওকে বলছিল তুমি মাঝ রাস্তায় পড়েছিলে যখন তোমার অবস্থা বহুত খারাপ ছিল। তো গজেব ওকে নিজের বাড়িতে নিয়ে এসে ওর খেয়াল রাখছিল। তো গজেব আর ব্র্যান্ড মিলে একসাথে কথাবার্তা বলছিল। ব্র্যান্ড বলছিল আমাদের শক্তি পুরো পিঁপড়ের মতন, আমাদের কাছে এত শক্তি নেই যে আমরা ডিমান্ডের সঙ্গে লড়বো। আমি এমন একটা ডিমান্ডের সঙ্গে লড়েছিলাম যে বহুত উঁচু লেভেলে আছে। তো আমি তোমাকে বলছি গজেব আমরা কোনো কাজের নয়, আমাদের এই পুরো দেশটাই উইক, এই জন্য আমি নিজের জীবনকে দিতে। তো গজেব ওকে দাঁড় করায় আর বলছো তুমি এরকম করো না। পরের সময় দেখলাম যে কিছু অর্গানাইজেশনের লোকেরা গিয়ে ধানে আগুন লাগিয়ে দেয়, কারণ এখানে ভুল জিনিস প্রডিউস করা হচ্ছিল। পরের সময় আমরা অন্য একটা অর্গানাইজেশনের লোকেদেরকে দেখতে পেলাম, ওরা ডিসকাস করছিল যে লোক কে করেছে। আর আমরা জানতে পারলাম যে এই মেয়েটার জায়গায় আগুন লেগে গেছিল। আর এরা সবাই একে অপরের সঙ্গে কথা বলছিল, এরা একে অপরকে প্রোটেকশন দেবে আর অন্য অন্য কথাবার্তা বলছিল। পরের সময় দেখলাম যে আইনস একটা রুমে বসে পয়সা বার করছিল। ও বলছিল এই পয়সাগুলোকে আমাকে সেবাসকে দিতে হবে ওর কাজের জন্য, আর এই পয়সাগুলোকে আমাকে লেজারম্যানদের ভিলেজকে দিতে হবে ওদের ঘর বাড়ি ফাড়ি ঠিক করার জন্য। আর ও দেখে যে ওর কাছে কিছু পয়সা পড়েছিল, বাস আমার কাছে আর কিছু বাঁচেই না, আমাকে কিছু না কিছু করে পয়সা ওর জোগাড় করতে হবে। তারপরে ওখানে নাবের আসে, তারপরে নাবেরকে পয়সা দিয়ে বলছিল তুমি গিয়ে এই পয়সাগুলোকে ইউজ করে নিজের কাজগুলোকে আগে এগো। তো নাবের পয়সা নিয়ে ওখানে চলে যায়। পরে সময় দেখলেন যে প্রিন্সেসের যে বডিগার্ড ছিল সে একটা রুমে প্র্যাকটিস করছিল। তো এখানে গজেব স্ট্রনফ আসে, ওকে বলছিল চলো তুমি আমার সঙ্গে প্র্যাকটিস করো, আমরা যখন ডুয়েল করি। ও বলছে স্যার আমি আপনার সঙ্গে কি করলে উঠতে পারবো, আপনি বহুত স্ট্রং। তো গজেব বলছিল আমি অতটাও স্ট্রং নয়, আমি এমন একটা ম্যাজিক কাস্টারের সঙ্গে দেখা করেছিলাম, তাকে দেখার পর আমি পরিষ্কার বুঝতে পেরে গেছিলাম যে আমি বহুত কমজোর। আর ওই ম্যাজিক কাস্টারের নাম ছিল আইনস ওল গাউন, আমি ওর লেভেলে কখনো পৌঁছতে পারবো না। আর ও এত স্ট্রং ছিল যে আমাদের কিংডমের হাই লেভেলের মেজরা ওর সামনে ধুলোর বরাবর। তারপরে ওরা এখানে স্পারিং করছিল আর গজেব একটা খতরনাক ব্লো মারে বান্দাটার উপর। তো ওই বান্দাটা ব্লক করতে করতে পড়ে যায়। তো গজেব বলছিল এবার তো তুমি আর দাঁড়াতে পারবে না, কিন্তু ওই বান্দাটা তাও জোর মোড় করে দাঁড়িয়ে পড়ে। তখন গজেব বলছিল তোমার ভেতরে কিছু না কিছু তো অবশ্যই আছে। তারপরে এরা দুজন একে অপরের সঙ্গে লড়াই করছিল, তখন এই ছেলেটা একটু মাথা লাগিয়ে ম্যাজিক ইউজ করে গজেবকে একটু কনফিউজ করে দেয়। তারপরে এদের প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পর গজেব বলছিল তোমার ভিতরে বহুত পোটেনশিয়াল আছে, কিন্তু তুমি শুধু সামনে যে আছে তার ওয়েপেনের দিকে ধ্যান রাখো, কিন্তু তোমাকে তার বাকি জিনিসের উপর ধ্যান রাখতে হবে। কে জানে ও কখন ম্যাজিক ইউজ করে নিতে পারে। তুমি যদি এই সমস্ত জিনিসকে মাস্টার করে নাও তাহলে তুমি আমার লেভেলে পৌঁছে যাবে আরামসে। তখন ওখানে একটা বান্দা আছে যে বলছিল ও গজেবের সঙ্গে কিছু কথা বলতে চায়। ও গজেবকে বলছিল স্যার আপনাকে একে হারানো উচিত ছিল না, কারণ এ প্রিন্সেসের বডিগার্ড। লোকেরা যদি জানতে পারে যে আপনার কাছ থেকে হেরে গেছে তাহলে লোকেরা ভাববে যে কোনো কাজের নয়। গজেব আর ওই ছেলেটা যখন কথাবার্তা বলছিল তখনই ও দেখে যে ওদের সামনে দাদি প্রিন্স যাচ্ছিল আর ওর সঙ্গে একজন লোক ছিল যে নিজের কাজের জন্য বদনাম ছিল। তো এদের মনে হচ্ছিল ও প্রিন্সকে ম্যানিপুলেট করছে। পরের সময় দেখলাম যে বডিগার্ডটা প্রিন্সেসের রুমে যাচ্ছিল, কিন্তু তখনই প্রিন্সেস দেখা করে ও তো সাইডে দাঁড়িয়ে ওকে গ্রিট করে। প্রিন্স ওর সঙ্গে কথা বলতে বলতে প্রিন্সেসের একটু অপমান করে দেয়। ও প্রিন্সেসকে মনস্টার বলছিল। তো বলছিল প্রিন্স প্লিজ আপনি এরকম বলবেন না, উনি প্রচুর ভালো একজন মেয়ে। গাইজ এই যে প্রিন্স আর এই বডিগার্ডটার মাঝখানেকার যে কথাবার্তা গুলো আছে সেগুলোকে একটু মনে রাখবে। তো প্রিন্স বলছিল এরম কিছু না, আর তুমি প্রিন্সেসকে বলো ওর জন্য আমার জন্য কাজ করে, তাহলে হয়তো আমি ওর জন্য কিছু ভালো করে দিতে পারি। এরকমই ফালতু ফালতু কথা হয় এদের দুজনের মাঝখানে। তারপর বডিগার্ড প্রিন্সেসের রুমে বেরিয়ে যায়। যখনই ও প্রিন্সেসের রুমে যায় তখনই ও দেখে যে ওখানে প্রিন্সেসের একটা বন্ধু বসেছিল আর একটা মেয়েও ছিল, এর নাম হলো টিয়ানা, যে ওই অ্যাটাকটা করেছিল। ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে ছিল। তো প্রিন্সেস বলছিল তুমি ওখানে বসে পড়ো আর চা খাও আমার সঙ্গে বসে। এরা চা খেতে খেতে ওই সমস্ত অ্যাটাকের বিষয়ে ডিসকাস করছিল। তো এরা জানতে পেরেছিল যে ওই সমস্ত যে কেমিক্যাল গুলো ওখানে ছিল ওগুলোকে ওখানে ভেবে চিন্তে প্ল্যান করা হয়েছিল ওগুলোর মিস ইউজ করার জন্য। তখনই হলুদ কালার চুলের মেয়েটা বলছিল ওর প্রিন্সেসের বডিগার্ডের কিছু কাজের জন্য দরকার আছে। তো প্রিন্সেস বলছিল ঠিক আছে তুমি এর ইউজ করতে পারো। তারপর দেখলাম যে সেবাস যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন ওই মেয়েটা মেড হয়ে ওকে গ্রিট করে। তো সেবাস ওর গালে হাত রেখে বলছো তোমার যদি কোনো জিনিসের দরকার পড়ে তাহলে তুমি আমাকে বলবে, তুমি যদি চাও তাহলে আমি সন্ধ্যেবেলা তোমার সঙ্গে শপিং এ যেতে পারি। তারপরে সেবাস সলিউশনের সঙ্গে দেখা করে আর সলিউশন এই মেয়েটাকে নিয়ে প্রচুর ইরিটেট ছিল। সলিউশন বলছো তুমি যদি বলো তাহলে আমি লর্ড আইন্সকে বলে দিই এই জিনিসটার বিষয়, আমাদের এই সমস্ত কিছু ইনফর্ম করা উচিত ওনার কাছে। সেবাস বলছিল এটা কোনো দরকার পড়বে না, আমি এই মেয়েটাকে এখানে এই জন্য রেখেছি যাতে এখানে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়, নাহলে এখানকার লোকেরা আমাদের উপর ডাউট করতে পারে। এরা কথা বলছে তখনই ওখানে দুটো নতুন লোক আসে। এর মধ্যে থেকে একজন ছিল এই টাউনের চিফ। ও সলিউশনকে বলছিল ওরা জানতে পেরেছে যে একজন একটা বান্দা সার্ভেন্টকে তুলে নিয়ে চলে এসেছে সেখানে, তো তোমাকে ওর কম্পেনসেশন দিতে হবে। তো সলিউশন বলছিল তুমি আমার বাটলের সঙ্গে কথা বলে আমি যাচ্ছি। তারপর ওরা সেবাসের সঙ্গে কথা বলে। ওই বান্দারা বলছিল তোমাকে কম্পেনসেট করার জন্য প্রতি মাসে 500টা গোল্ড কয়েন দিতে হবে আমাদেরকে। সেবাস বলছিল এটা বহুত বড় অ্যামাউন্ট, আমি এটা দিতে পারবো না। তো এরা রাগার নাটক করে বলছিল তোমরা যদি এরকম না
করতে পারো তাহলে তোমার যে মিস্ট্রেস আছে তাকে এর কাছে পাঠিয়ে দাও, সে উসুল করে নেবে টাকা। আরে সলিউশনের বিষয়ে প্রথম দিকে ফালতু কথা ভাবছিল। তো সেবাস রেগে বলছিল আমি এটাও করবো না। তো চিফ বলছিল তোমার কাছে একদিন সময় আছে, তুমি আবার কি করবে আমাকে ভেবে বলবে। তারপরে সেবাস সলিউশনের সঙ্গে কথা বলে, সলিউশন ওকে বলছিল যে তুমি কি করবে এবার। তো সেবাস বলছিল আমি বাইরে ওয়াক করতে যাচ্ছি, তারপরে আমি ভাববো আমি কি করবো। কিন্তু সলিউশন আইন্সকে কল করে বলে দেয় যে আমার মনে হচ্ছে সেবাস আমাদেরকে ধোকা দিচ্ছে। পরের সিনেমা দেখলাম যে সেবাস বাইরে ঘুরে বেড়াচ্ছিল আর ওই জিনিসটার বিষয়ে ভাবছিল। আর এই সময় ব্রায়ানও বাইরে বেরিয়েছিল ঘোরার জন্য, আর এই সময় আমাদের বডিগার্ডও বাইরে এসেছিল। বডিগার্ড একটা বারের ভেতরে যায় যেখানে ব্লু রোজের লোকেরা বসেছিল। ওখানে বসে একটা মহিলাকে বলছিল ম্যাম আপনি আমাকে যা শিখিয়েছিলেন সেইটা গাজেব স্ট্রোনপের প্রচুর ভালো লেগেছে, কিন্তু উনি বলেছেন যে আমাকে এই সমস্ত কিছুতে নিজের তরফ থেকে কিছু ইমপ্রুভ করা উচিত যাতে এই স্কিলটা আরো পাওয়ারফুল হয়ে যায়। তো বলছিল আমার আপনার কিছু হেল্পের দরকার পড়বে, আমি আপনার কাছ থেকে আরো কিছু শিখতে চাই। তখনই ওরা ইভিল আইয়ের দিকে তাকায়, যে এই পুটকে মতন মেয়েটা এই ইভিল আই। তো এ ওকে বলছিল তুমি ম্যাজিক ইউজ করতে পারবে না, তো তোমার জন্য ম্যাজিক তৈরিও হয়নি, তো এই জন্য তুমি সরি ইউজ করো। তারপরে কথায় কথায় এরা এটাও বলে যে এদের লিডারের কাছে একটা লেজেন্ডারি ওয়েপেন আছে যেই থেকে ও সবসময় ইউজ করে ওর পাওয়ার কে আবেগ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ওর ফুল পাওয়ার কে আবেগ করতে পারেনি। তারপরে ওরা বলছিল এদের নেক্সট মিশন প্রচুর বিপজ্জনক হতে চলেছে, তো ওদেরকে রেডি হতে হবে। তারপরে এরা কেটে পড়ার কথা ভাবে, কিন্তু বেরোনোর আগে এই মেয়েটা বডিগার্ডকে কিছু জ্ঞান দেয়, তুমি নিজের একটু খেয়াল রাখবে আর নিজের কাছে কমসে কম 3টে হিলিং পোশন রাখবে নিজের হেলথ কে সামলানোর জন্য, কারণ তোমার উপর হঠাৎ করে অ্যাটাক হয়ে যেতে পারে। কথায় কথায় এরা এই কথাটাও বলে যে আরো একটা অ্যাডভেন্টাইড গ্রুপ এখন প্রচুর পপুলার হচ্ছে, যার ভেতরে বাস দুজনই আছে, একটার নাম মোমন আর একটার নাম নাবের স্পেল কাস্টার আর মোমন শর্টম্যান। এরা বহু স্পিডের সঙ্গে র্যাঙ্ক আপ করে এখানে পৌঁছেছে। আর আমরা ফ্ল্যাশব্যাকেও দেখতে পাই যে মোমন কি করেছিল, ঠিক আছে। তুমি এটা বলছিল যে মোমন যা কিছু করেছে সেইটা আমার একার দ্বারা করা সম্ভবই নয়, তার মানে মোমন বহুত স্ট্রং। পরের সিনেমা দেখলাম যে মাঝ রাস্তায় একটা ছেলেকে কয়েকজন লোক মারছিল, তখনই ওখানে সেবাস এসে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। তখনই ওখানে বডিগার্ড এসে ওই ছেলেটাকে একটা হিলিং পোশন খাবিয়ে দেয়। তারপরে সেবাস একটা সরু গলি দেখে আর ওখানে সুই করে বেরিয়ে পড়ে। তারপর বডিগার্ড ওর কাছে আর ওকে বলছিল স্যার প্লিজ আপনি আমাকে ওই মুভটা শেখান যেটা আপনি ওখানে করেছিলেন। তো সেবাস ওকে বলছিল তুমি এটা কেন শিখতে চাও, তোমার কাছে শেখার কি রিজন আছে, আমি তোমাকে কেন শেখাবো। তো বলছিল আমি একজন মানুষ আর আমি একজন পুরুষ, আর একজন পুরুষের এটা দায়িত্ব যে ও যেন সবসময় স্ট্রং হয়ে থাকে। সেবাস বলছিল ঠিক আছে তুমি যেটা বলেছো সেটা আমার ভালো লেগেছে, তো আমি তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য তৈরি। তোমাকে এটা জানতে হবে যে তুমি এইটা ইউজ করতে গেলে শেষ হয়ে যেতে পারো, আমার ট্রেনিং বহুত খতরনাক, তুমি কি তৈরি আছো। তো বলছিল হ্যাঁ স্যার আমি তৈরি আছি, আমাকে আপনি প্লিজ ট্রেন করুন। আর এই সমস্ত জিনিসকে ব্রায়ানও দূর থেকে দেখছিল। তখনই সেবাস রেডি হয়ে যায় একটা আলটিমেট অ্যাটাক করার জন্য, আরো একটা পাঞ্চ ছেলেটার পাশে মারে। তারপরে ওই ছেলেটা ভয় না পেয়ে ওই অ্যাটাকটাকে ব্লক করার জন্য তৈরি হয়ে যায়। তো সেবাস ওকে বলছিল কংগ্রেচুলেশন, তুমি ডেথকে কনকার করে নিয়েছো, তোমার ভেতরে মরার ভয় নেই, যেটা বহুত ভালো কথা। বহুত লোকের এরকম অ্যাটাককে দেখে ভয়ের চোটে কুকুরে যায়, এই জন্য তুমি স্ট্রং হয়ে গেছো। তারপর ব্রায়ান বাইরে এসে বলছো তুমি এটা কি করে করলে, তুমি ওই অ্যাটাকটা দেখে ভয় কেন পেলে না, আমার নিজের ফেটে গেছিল ওই অ্যাটাকটাকে দেখে, কিন্তু তুমি দাঁড়িয়েছিলে, তুমি এটা কি করে করলে। তো বলছিল আমি বাস আমার মিস্ট্রেসের বিষয়ে ভেবেছিলাম আর আমার ভিতরে অটোমেটিক স্ট্রেংথ চলে এসেছিল। সেবাস বলছিল অনেক অনেক মানুষের ভেতরে এই ফিলিংসটা থাকে যে যখন অন্য কাউকে প্রোটেক্ট করতে চায় তখন অনেক কিছু করতে পারে। তারপর ওরা কথা বলছিল, তখনই সেবাসের উপর অ্যাটাক হয়ে যায়। সেবাস বলছিল তোমরা বেরিয়ে পড়ো, আমার উপর অ্যাটাক করছে, আমি দেখে নিচ্ছি এদেরকে। তখন ব্রায়ান আর বডিগার্ড দুজনে বলেন না আমরা আপনাদের হেল্প করতে চাই। তো সেবাস তাড়াতাড়ি করে যায় আর ওদেরকে মেরে দেয়। আরও দেখে যে ওরা দুজনে ওর এনিমির সঙ্গে লড়ছে। ব্রায়ানের উপর পাথর ছোড়ার ওই ছেলেটা ওই পাথরের জন্য ওই লোকটাকে হারিয়ে দেয়। সেবাস যায় আর ওর মাথা ধরে ওর উপর পাপেট ম্যাজিক ইউজ করে আর ওর মুখ থেকে সমস্ত ইনফরমেশন বাইরে বের করে নেয়। তো জানতে পারলো যে এর পিছনে 8 ফিঙ্গারের অর্গানাইজেশন পড়ে আছে। তো সেবাস বলছিল এবার আমাকে এই অর্গানাইজেশনের লোকেদেরকে শেষ করতে হবে। তো এরা বলছিল স্যার আমরাও আপনার সঙ্গে যেতে চাই। সেবাস বলছিল চলো ঠিক আছে আসতে পারো। তারপরে সেবাস বডিগার্ড আর গ্রাইন্ড তিনজন মিলে ওদের একটা হাইড আউটের সামনে চলে আসে। সেবাস বলছিল আমি ব্যাক ডোর থেকে যাবো আর তোমার ফ্রন্ট ডোর থেকে যাও। বডিগার্ড একটা বেলকে ইউজ করে লুকিয়ে থাকা দরজাটাকে খোঁজার জন্য। তারপরে হিরো আর গ্রাইন্ড দুজনেই ওই দরজাটাকে খুলে ভেতরে যায় আর সেবাস পিছন দাঁত দিয়ে ঢোকে আর ওখানকার লোকেদেরকে মারতে শুরু করে দেয়। আমরা এখানকার চিফকে দেখতে পেলাম যে একটা মেয়ের সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করছিল। অ্যান্ড আমি কিছু বলবো না ভাই, আমার মাথা গরম হয়ে যায় যখন আমি এই সমস্ত ফালতু জিনিসপত্র দেখি। অ্যান্ড আমি গবলিন স্লেয়ার বলে একটা অ্যানিমেশন এক্সপ্লেন করতে চাইছিলাম যেটা এরকম স্টোরি দিয়ে হতি, কিন্তু স্টোরি বহুত ইন্টারেস্টিং, আমি নিজে দেখেছি। তো ওটাকে আমি একবার এক্সপ্লেন করবো ভাবছি, ঠিক আছে। তো তোমরা কমেন্টে বলো আমি এটাকে এক্সপ্লেন করবো কিনা। তখনই সেবাস ওর রুমে চলে যায় আর চিফ সেবাসকে দেখে ভয় পেয়ে যায়। অ্যান্ড চিফ ধরে সেবাসকে প্রচুর বিচ্ছিরি ভাবে ধরে। অ্যান্ড আমি এটা দেখে প্রচুর খুশি হয়েছি। তারপরে চিফটা ওখান দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু যখনই ও বাইরে পৌঁছে ও বুঝতে পেরে যায় যে ওখানে পালাতে পারবে না। তো সেবাসকে বলছিল তোমার যত টাকা দরকার আমি তোমাকে দিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। সেবাস বলছিল আমার পয়সার দরকার নেই আর ওকে ঘুষি মেরে শেষ করে দেয়। বেসমেন্টে ঢোকার পর বডিগার্ড আর গ্রাইন্ড দুজনে একটু আলাদা হয়ে যায়। তখনই বডিগার্ডের কাছে দুটো লোক আছে, যার মধ্যে থেকে একটা বান্দা বডিগার্ড ছিল যে বডিগার্ডের সঙ্গে লড়তে শুরু করে দেয়। তখনই বডিগার্ড জানতে পারে এই যে
বান্দাটা আছে যার সঙ্গে লড়ছে সেই ইলিউশনের মাস্টার, আর ও যে দেখছে যে ওর একটা হাতে শর্ট আছে, ওই হাতেই ওর শর্ট নেই, ওইটা ইলিউশন, আর দ্বিতীয় হাতে ইউজ করে কে মারছিল। এটাকে জানার পরে বডিগার্ড ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু তারপরে ওই লোকটা একটা ইলিউশন ইউজ করে ওই বডিগার্ডের পিছন দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়, যার জন্য বডিগার্ড অলমোস্ট শেষ হয়ে যায়। কিন্তু যেরকম সেরকম করে দাঁড়ায় ওর উপরে অ্যাটাক করার জন্য, কিন্তু কিছু করতে পারে না। কিন্তু এই বান্দাটা বডিগার্ডকে শেষ করতেই যাচ্ছিল, তখনই ব্রাইম ওখানে চলে আসে। ব্রাইম আসার পর ওকে বলছিল তুমি নিজেকে হিল করিয়ে নাও, আমি একে দেখছি। তো অপোনেন্টের যে লোকটা ছিল বলছি ওই তোর নাম কি? তো ব্রাইম নিজের নাম বলে। তো ব্রাইমের নাম শোনার পরে ভয় পেয়ে যায়, বলছিল আমি জানি তুমি বহুত স্ট্রং, তো তুমি আমার সাইডে চলে আসো। ব্রাইম বলছিল তুমি আমার বন্ধুর উপর অ্যাটাক করে বহুত বড় ভুল করে দিয়েছো, এবার আমি তোমাদের সাইডে যাবো না। তারপরে ব্রাইম আর ওই লোকটা লড়তে শুরু করে দেয়। এই বান্দাটা ইলিউশনকে ইউজ করে নিজে পিছনে থাকে আর নিজের ক্লোনদেরকে আগে পাঠিয়ে দেয়। কিন্তু ব্রাইম একটা মুভি ইউজ করে আরামসে জানতে পেরে যায় যে ওই বান্দাটা কোথায়, আর ওই বান্দাটাকে মেরে দেয় ওখানে গিয়ে। তারপরে সেবাস এখানে আসার পর ওই বান্দাটা যাকে রক্ষা করছিল তাকে অজ্ঞান করে না নিজের সঙ্গে নিয়ে আসে। তারপরে সেবাস যখন বাড়িতে পৌঁছে তখন ও দেখে যে সলিউশন মেডের কাপড় পরেছিল, আর বলছিল লর্ড আইন্স আপনার সঙ্গে দেখা করতে এসেছে। পরে আমরা বডিগার্ডকে দেখতে পেলাম যে প্রিন্সেস সঙ্গে বসেছিল, আর ওর সঙ্গে কথা বলছিল যে ও দিনে আজকে কিরকম গেছিল, আর ও প্রিন্সেসকে ওই অ্যাটাকের বিষয়ে বলেছিল। তো প্রিন্সেস ওকে বলছিল তুমি সমস্ত কিছু ঠিকঠাক করে করেছো, তুমি ঠিক আছো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেরকম চ্যাট করে সেরকম ফালতু ফালতু কথাবার্তা বলে যাচ্ছিল, ঠিক আছে। যাদের গার্লফ্রেন্ড নেই তারা বুঝতে পারছো, আর যাদের গার্লফ্রেন্ড আছে তাদের পিছনে আগুন জ্বলছে এখন। তারপর প্রিন্সেস একটা মেডকে ডাকে, আরো বলছিল জল গরম করে আমি চান করতে চাই। তারপর প্রিন্সেস আয়নাতে নিজেকে দেখে কথা বলতে শুরু করে দেয়, আর ও নিজের মুখটাকে এরকম করে নেয়। পরের সিনেমা আমরা দেখলাম যে সেবাস আইন্সের সামনে ছিল, তো আর কে নিয়ে আইন্স ওকে বলছিল যে সেবাস এই মেয়েটা কে, আর তুমি একে নিজের আন্ডারে কেন নিয়ে আসো? তো সেবাস নিজের কথা বলে। তো আইন্স বলছিল হ্যাঁ সবার দ্বারা ভুল হয়, আর তুমি হয়তো ভুল করে ফেলেছো, এবার তুমি আমাকে দেখাও যে তুমি আমার প্রতি লয়াল কিনা। সেবাস বলছিল আমি তো আপনার জন্য বহুত লয়াল। আইন্স বলছিল মুখে বললে হবে না, তুমি এই মেয়েটাকে এক্ষুনি এখানে মারো, তুমি যদি এরকম করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, আর আমি বুঝতে পেরে যাবো যে তুমি আমার জন্য এখনো লয়াল। তো বলছো ঠিক আছে। এরকম বলার পর সেবাস মেয়েটার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই কাকুটাস পিছন না দিয়ে ওর হাতকে ধরে নেয়। আইন্স বলছিল কাকুটাস তুমি আমাকে বলো সেবাস যে পাঞ্চটা মেরেছিল তার মধ্যে কি এতটা শক্তি ছিল যে ওই মেয়েটাকে আরামসে মেরে দিত? তো কাকুটাস বলছিল হ্যাঁ এর মধ্যে এতটা শক্তি ছিল যে ওই মেয়েটা মরে যেত। আইন্স বলছিল ঠিক আছে, তার মানে তুমি এখনো পর্যন্ত আমার প্রতি লয়াল, তোমার এই মেয়েটাকে মারার কোনো দরকার নেই, আমি বাস তোমার লয়ালটিকে চেক করছিলাম, আর এখন এই মেয়েটাকে নিয়ে আমি কি করব সেটা নিয়ে আমাকে একটু ভাবতে দাও, ততক্ষণ তুমি বাইরে গিয়ে মেয়েটার সঙ্গে কথাবার্তা বলতে পারো। তারপরে আইন্স ওখান দিয়ে ভিক্টিমকে নিয়ে গায়েব হয়ে যায়। তারপরে সেবাস ওই মেয়েটা বাইরে গিয়ে কথাবার্তা বলে। ওই মেয়েটা বলছিল আপনি আমাকে যেখানে ইচ্ছে কিছু পাঠিয়ে দেন, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার আন্ডারে আমি কাজ করতে চাই। সেবাস বলছিল এতে আমার কোনো হাত নেই, সমস্ত কিছু লর্ড আইন্স ঠিক করবে, তাও আমি এই কথাটা ওনার সামনে রাখবো। তারপরে ভাই মেয়েটা দাঁড়ায়, অ্যান্ড আমি বলবো না ইয়ার, তারপরে সেবাস আর তুয়ারে দুজনই ভেতরে আসে। আবার আইন সেবাসকে বলছিল আমি ভেবে নিচ্ছি এই মেয়েটার সঙ্গে কি করবো। সেবাস বলছিল না ঠিক আছে, কিন্তু আমি আমার তরফ থেকে আপনাকে কিছু বলতে চাই, আপনি কি এই মেয়েটাকে আমার আন্ডারে রাখতে দিতে পারবেন? আইন্স বলছিল যে এতে আমাদের প্রফিট কি হবে। সেবাস বলছিল মেয়েটা খাবারও ভালো বানায়, আর এর মন থেকেও প্রচুর ভালো, আরো অনেক প্রশংসা করে। ডেমিউজ বলছিল যদি এ এতই ভালো তাহলে তুমি একে আমার কাছে পাঠিয়ে দাও, এ আমার ক্যাবিনেটের জন্য খাবার বানাবে। এটাকে শোনার পর সেবাস আর ডেমিউজের মাঝখানে একটু, এটাকে দেখার পর আইন্সের পুরনো কথা মনে পড়ে যায়, কারণ সেবাসের ক্রিয়েটার আর ডেমিউজের ক্রিয়েটার এর দুজনের মাঝখানে একটু ঝগড়া চলতো। আইন্স এই সমস্ত কিছু পাওয়ার পর হাসতে শুরু করে দেয়। ঠিক আছে সেবাস, আমি ওকে তোমার আন্ডারে রাখতে দিলাম, আর আমি এই মেয়েটাকে আমার প্রোটেকশনে দেবো, এখন থেকে আমার আন্ডারে থাকবে আর তোমার আন্ডারে থেকে কাজ করবে। তাছাড়া তোমাকে এখন ব্যাটেল মেজর হেডের পজিশন থেকে নিচে আসতে হবে। তো সেবাস বলছিল ঠিক আছে ধন্যবাদ। পরের সময় দেখলাম যে প্রিন্সেস ওই পার্টিটাকে আর নিচের ভাইকেও একটা মিটিং এর জন্য ডেকেছে। ও এদের সঙ্গে বহুত ফালতু কথা বলে, কিন্তু ইম্পর্টেন্ট কথা এটা হলো যে ও এদের কাছ থেকে হেল্প চায় এই ফিঙ্গারদেরকে ডিস্ট্রয় করার জন্য। প্রথমে তো কর্নেটিস এদের কথা মানছিল না, কিন্তু প্রিন্সেস এমন কিছু জিনিস বলে দেয় যার জন্য কর্নেটিস বুঝতে পেরে যাচ্ছে ও ওর বিষয়ে বহুত কিছু জানে। তো কর্নেটিস বলছিল হ্যাঁ আমি আপনার সঙ্গে নেগোসিয়েট করতে পারি, কিন্তু আপনাকে আপনার আসল রূপকে আমাকে দেখাতে হবে। তখনই প্রিন্সেস এরকম মুখ তৈরি করে, এই মেয়েটা একটা সাইকো। তারপর এদের মাঝে ডিল হয়ে যায় যে কর্নেটিস আর প্রিন্স এরা এর হেল্প করবে এইট ফিঙ্গারকে শেষ করতে। তারপরে সেবাস আর সলিউশন দুজনেই কিছু কাজের জন্য ঘর থেকে বাইরে গেছিল, আর টুয়ারে একা ছিল ঘরে। তো ওরা এখন কাজ করে বাইরে এসেছিল, তখন ওরা দেখেছে ওই মেয়েটা ঘরের ভিতরে ছিলই না। তারপরে সেবাস ফাটাফাট খোঁজে, তখনই ও বাড়ির ভিতরে একটা চিঠি বা লেটার পায় সিক্স ফিঙ্গার নামের একটা বান্দা যে এইট ফিঙ্গারের মেম্বার, ও ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে। আরো সেবাসকে ওখানে যাওয়ার জন্য প্রপার লোকেশন আর টাইম পর্যন্ত দিয়েছিল, মানে ও নিজে বলছে ভাই আয় আর আমাকে বাঁশ দিয়ে চলে যা। সেবাস প্রচুর রেগে যায় আর ওকে বাঁচতে যাচ্ছিল, তখনই সলিউশনকে দাঁড় করায় আর বলছিল প্রথমে আমাদেরকে লর্ড আইন্সকে এই সমস্ত কথা বলতে হবে, কারণ ওই মেয়েটা লর্ড আইন্সের প্রোটেকশনের ভেতরে ছিল। সেবাস বলছে ঠিক আছে তুমি বলো, আমি প্রথমেই এই সমস্ত কিছু করছি। তো সলিউশন আইন্সকে মেসেজ পাঠিয়ে দেয়। তো আইন্স অ্যালিবিডোকে বলছিল যে তুমি একটা টিম ফর্ম করো আর যাও আর ওই মেয়েটাকে বাঁচাও, যাই হোক না কেন ওই মেয়েটাকে বাঁচিয়ে আনবে, কারণ ও আমার আন্ডারে ছিল। তারপরে সমস্ত ব্যাটেল মেড
ডেমিউজ, অরা আর মারে এদের সবাইকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। এই সমস্ত কিছু দেখার পর সেবাস বহুত খুশি হয়ে যায় আর বলছিল আমি এক্সপেক্ট করিনি যে আপনারা সবাই এখানে চলে আসবেন। এরা বলছিল আমাদেরকে লর্ড আইন্স অর্ডার দিয়েছে আর ওনার অর্ডারকে তো আমাদের মানতেই হবে। আর রয়্যাল ক্যাপিটালের ভেতরে পুরোপুরি রয়্যাল আর্মি তৈরি ছিল এইট ফিঙ্গারদেরকে মারার জন্য। এর প্ল্যানিং প্রিন্সেস করেছে। এখানে ব্রু রোজের ফুল টিম ছিল, গাজেব ছিল, বডিগার্ডটাও ছিল, ব্র্যান্ড ছিল এন্ড আরো সমস্ত লোকেরা ছিল। তারপরে এরা আগে এগিয়ে যায় দেখাশোনা করার জন্য। ব্র্যান্ড, বডিগার্ড আর একটা স্পাই ছিল একটা টিমে। ওই স্পাইটা বলছিল যে এরকম মনে হচ্ছে যে ওয়ার হাউসের ভেতরে ওরা একটা মেয়েকে বেঁধে রেখে দিয়েছে। এরা কথা বলছিল তখনই ওরা সেবাসকে দেখে নেয়। তো ওরা সেবাসের সঙ্গে কথা বলে আর সেবাস ওদেরকে সিচুয়েশনকে এক্সপ্লেন করে। তারপরে এরা সবাই মিলে অ্যাটাক করার জন্য ঢুকে যায় ভাই। যখনই ভেতরে ঢোকে তখনই দেখে যে 6 আর্মের সবাই এখানে দাঁড়িয়ে ছিল সেবাসের সঙ্গে লড়াই করার জন্য। এর মধ্যে থেকে একটা আনডেড ছিল যে বলছিল আমি আনডেড কিং। এটাকে শোনার পর সেবাস বলছিল তোর এতটা যোগ্যতা নেই যে তুই এই টাইটেলটাকে নিজের উপর লাগাস। একজনকে ধরে ঘুষি মেরে শেষ করে দেয়, আর একজনকে ধরে ঘুষি মেরে শেষ করে দেয়। তারপরে বডিগার্ডে ব্রাইন আর ওই যে স্পাইটা আছে ওরা বেসমেন্টে যায় আর ওরা ওখান দিয়ে ডুয়ারেকে বাঁচিয়ে নেয়। অন্য সিনে আমরা দেখলাম যে ওরা আর মারে ওরা মিলে একটা বাংলোর কাছে গেছে যেখানে ওরা 6 ফিঙ্গারের এই মেয়েটাকে উঠিয়ে নেয়। আর অ্যান্টোমাও এদের সঙ্গে ছিল। মারে একে ঘুষি মেরে পা ভেঙে একে টেনে টেনে বাইরে নিয়ে যায়। অ্যান্টোমা এখান দিয়ে চলে যাচ্ছিল তখনই এখানে ব্লু রোজের ওই হাট্টা কাট্টা মেয়েটা চলে আসে। তো এদের দুজনের মাঝখানে লড়াই শুরু হয়ে যায়। অ্যান্টোমা প্রচুর সহজেই ওই মহিলাটাকে হারিয়ে দেয়, তার সাথে সাথে একটা অ্যাসাসিন ছিল তাকেও হারিয়ে দেয়। তখনই এখানে ইভেল আই চলে আসে আর ও এখানে আসার পর বহু স্পেলকে ইউজ করে আর ও স্পেল গুলো অ্যান্টোমার উপর বহুত ভালোভাবে লাগছিল। অ্যান্টোমার বডি জ্বলতে আর গলতে শুরু হয়ে যায়। লাস্ট মুমেন্টে অ্যান্টোমার মুখের মাস্কটা খুলে যায় আর ও আসল রূপে চলে আসে, যেটাকে দেখার পর এরা ভয় পেয়ে যায় কারণ অ্যান্টোমা আসলে একটা স্পাইডার। কিন্তু এরা পুরো টিম ওয়ার্ক করে অ্যান্টোমাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল। এরা অ্যান্টোমাকে শেষ করতে যাচ্ছিল তখনই ওখানে ডেমিউজ চলে আসে আর ডেমিউজ একটা অ্যাটাকে ওই হাট্টাকাট্টা মহিলাটা আর ওই অ্যাসাসিনটাকে শেষ করে দেয়। তারপর ডেমিউজ ইভেল আইয়ের সঙ্গে লড়তে যায় আর ও অ্যান্টোমাকে এখান দিয়ে পালিয়ে যেতে বলে। ডেমিউজ ইভেল আইয়ের সঙ্গে লড়তে যাচ্ছিল তখনই এখানে আইন্স চলে আসে অ্যাডভেঞ্চারার হিসেবে আর বলছিল তোমাদের মধ্যে থেকে কি আমার শত্রু। ইভেল আই মোমনকে বলছিল যে আমিও একটা অ্যাডভেঞ্চার ক্লাসের অ্যাডভেঞ্চার, তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমার সঙ্গে টিম আপ করুন আর এই মনস্টারটাকে হারান। তো মোমন বলছিল ঠিক আছে। তারপর ও ডেমিউজের সঙ্গে লড়তে শুরু করে দেয়। পরের সিনেমা ডুয়ারেকে দেখতে পেলাম যে বেঁচে পালাচ্ছিল ওদের সঙ্গে, কিন্তু ও নিজের মাথাকে ঝুঁকিয়ে রেখে দিয়েছিল। তখন একটা 6 ফিঙ্গারের বান্দা ওদের সামনে চলে আসে। তোমরা আমাদের চালে ফেসে গেছো। ব্র্যান্ড বলছিল আমি এই বান্দাটার সঙ্গে লড়ছি আর তোমরা দুজন এই মেয়েটাকে সামলাও। এরা বলছিল মেয়েটাকে সামলাবো কেন, কারণ এই মেয়েটা ইলিউশন ক্রিয়েট করে নিজের মুখ বদলে রেখে দিয়েছিল। ওই ইলিউশন বালা বান্দাটা এটা বডিগার্ড আর ওই স্পাইটা মিলে ওই ইলিউশন বান্দার সঙ্গে লড়তে শুরু করে দেয়। যখন ও নিজের অনেকগুলো ক্লোন বাড়ি নেয় তখন স্পাই ওর উপর একটা জিনিস ছোড়ে যার জন্য ওরা প্রচুর সহজেই দেখতে পেয়ে যায় যে আসল বান্দাটা কোথায়। তো আবার কি আসল বান্দাটাকে ধরে ধুয়ে দেয়। তারপর ড্রায়ন এই বান্দাটার সঙ্গে লড়তে যাচ্ছিল তখন এখানে সেবাস চলে আসে। সেবাস বলছিল এখন আমি একে সামলাবো আর এর সঙ্গে আসল ডুয়ারে হয়েছিল। তারপর এই 6 ফিঙ্গারের বান্দাটা সমস্ত অ্যানিমালের শক্তিকে ইউজ করে নিজেকে পাওয়ার আপ করে আর সেবাসের দিকে দৌড়ে নিজের সবচেয়ে পাওয়ারফুল পাঞ্চকে মারে, কিন্তু সেবাস একটা লাত মেরে ওকে শেষ করে দেয়। পরের সময় দেখলাম যে মোমন চাল্ডার রুটের সঙ্গে লড়ছিল আর ইভেলাই পিছনে থেকে নিজেকে বাঁচাচ্ছিল। চাল্ডার রুট মোমনের উপর অনেক জিনিসপত্র ছোড়ে কিন্তু মোমন ওগুলোকে প্রচুর ইজিলি অ্যাভয়েড করে নেয়, এমনকি ওর অ্যাটাক থেকে ও ইভেলাইকেও বাঁচাচ্ছিল। তো ইভেলাই আস্তে আস্তে প্রেমে পড়তে শুরু করে দেয়। তারপর মোমন ইভেলাইকে ধরে বলছিল যে আমাদেরকে এখন এখান দিয়ে কেটে পড়তে হবে। তখন চাইল্ডার রুটে ওখান দিয়ে কেটে পড়ে। পরের দিন ইভেলাই নিজে শেষ হয়ে যাবার সাথীদের কাছে যায় আর ওদের বডিকে র্যাপ করে কারণ ও এদেরকে রিজার্ভ করতে চাইছিল, যেইটা এদের টিমে একটা মেম্বার করতে পারে। ও যদি রিজার্ভেশন স্পেল ইউজ করে তাহলে এরা ঠিক হয়ে যাবে, কিন্তু হয়তো এরা কিছু মাস ধরে লড়াচড়া করতে পারবে না। মোমনোকে বলছিল যে আমার আসার এখানে হয়েছিলটা কি, তো বলছিল আমরা একটা মনস্টার মেয়েকে মেরেই দিয়েছিলাম প্রায়। এটাকে শোনার পর না বেড়ে রেগে যায় আর মোমনেরও মাথা গরম হয়ে যায়। তারপর ইভেলাই বলছিল আমরা ওকে মারতে পারিনি, তার আগে চাইল্ডটার রুটি ওখানে চলে এসেছিল। তারপরে মোমন নাবেরকে ধরে কোলে নিয়ে গিয়ে ওকে বলছিল যে আমাদের এরকম রাগ করলে হবে না, তাহলে আমরা ফেসে যেতে পারি। পরের সময় দেখলাম যে সেবাস ডুয়ারকে নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল আর ওদের সঙ্গে বাকি সবাই ছিল। বাইরে বেরিয়ে ওরা দেখে যে সিটির মাঝখানে একটা রিং অফ ফায়ার ক্রিয়েট হয়ে গেছে আর এই জিনিসটা এরাও দেখে নেয়। তারপর প্রিন্সেস সমস্ত রয়্যাল গার্ডদেরকে আর সমস্ত অ্যাডভেঞ্চারদেরকে একসাথে একটা রুমে একজোট করে আর ওদেরকে বলছিল যে এখন আমাদেরকে ওই সার্কেলের ভেতরে গিয়ে মেন লোকটাকে মারতে হবে যে এই সমস্ত কিছু করছে। ইভালাই এসে বলছিল যে এই সমস্ত লোকেদেরকে যারা কন্ট্রোল করছে তার নাম চাইল্ড রুট, আরো বহুত শক্তিশালী একজন ডিমন, কিন্তু আমাদের কাছে ওর টক্কর দেওয়ার মতন একজন লোক আছে তার নাম হলো মোমন। তারপরে সবাই তৈরি হয়ে যায় ওই দেওয়ালের ওই পারে যাওয়ার জন্য আর অ্যাটাক করার জন্য। তখনই ওপরে প্রিন্সেস সঙ্গে কথা বলছিল। প্রিন্সেস বলছিল যে আমি চাই আমার বডিগার্ড ওখানে যাক আর প্রচুর বিচ্ছিরি ভাবে ঘায়ল হয়ে যাক, আরো যদি মরে যায়
যায় তাহলে তো আরো ভালো হবে। তারপরে আমি ওর উপর রিজেকশন স্পেল ইউজ করব, তারপরেও পঙ্গু হয়ে যাবে। তারপর আমি ওকে সব সময় নিজের কাছে রাখবো, কারণ আমি ওকে প্রচুর ভালোবাসি। আমি ওকে সব সময় আমার সঙ্গে রাখতে চাই। তারপর রিং অফ ফায়ারের ভিতরে সমস্ত সোল্ডার এন্ট্রি মারে আর নিজেদের ফরমেশনে চলে যায়। কিন্তু ওরা দেখা যায় রিং অফ ফায়ার ভিতরে পুরো আন্ডারটেল একটা আর্মি ছিল আর অনেক মনস্টার আর ডিমান্ডারও ছিল। ওরা তো এদের সঙ্গে লড়তেও পারছিল না, এই সমস্ত মনস্টার ওভার পাওয়ার ছিল। এখনই মোমন এখানে এসে ফটাফট এই মনস্টার গুলোকে মারতে মারতে আগিয়ে গেছিল। ব্রায়ান আর বডিগার্ড দৌড়ে দৌড়ে কোথাও যাচ্ছিল, তখনই ব্রায়ান সেলটিয়ারকে দেখতে পায় যে একটা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে ছিল। তো ব্রায়ান দৌড়ে সেলটিয়ার কাছে আরো বলছিল এবার আমরা রাউন্ড 2 করবো। ব্রায়ান পুরো জানতো যে ও শেষ হয়ে যাবে, এখানে মরে যাবে ও, এই জন্য ও নিজের পুরো শক্তিকে একসাথে ইউজ করছিল। সেলটিয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু এইবারই ও সেলটিয়ারের নোক প্রচুর কষ্ট করে কেটে নেয়। কারণ নোককে কাটার পর ভাই খুশির চোটে পাগল হয়ে যায়, আমি শেষ পর্যন্ত তোমার নোককে কেটে দিয়েছি, আমি এতটা ওয়ার্থলেস নয়। তো সেলটিয়ার এটাকে একবার কনফিউজ হয়ে যায়, তুই আমার নোককে কেটে এত খুশি হচ্ছিস কেন বে? সেলটিয়ার বলছিল চলো ঠিক আছে আমি তোমাকে শেষ করে দিচ্ছি। তখনই দেখে যে দূরে একটা টাওয়ার পড়ে যাচ্ছে, মন ভটকে যায় আর ব্রায়ান এখান থেকে কেটে পড়ে। আমরা দেখলাম যে মোমন, নাবের আর ইভেলাই চাইল্ড রুটের টিমের সঙ্গে লড়ার জন্য যায়। চাইল্ড রুটের আর্মিতে ডেমিউজ ছিল আর কয়েকজন সার্ভেন্ট ছিল। মোমন বলছিল আমি চাইল্ড রুটের সঙ্গে লড়ছি, তোমরা দুজন এদের সঙ্গে লড়ো। নাবের বলছিল আমি ইয়েলো, রেড, পার্পল কালারের যে হেয়ার তাদের সঙ্গে লড়বো আর তুমি বাকি দুজনকে সামলাও। তারপরে এই লড়াই ইভেলাই শুধু কষ্ট করে, ওরা দুজন তো ভাই নাটক করছে। আর আইন্স আর ডেমিউজ দুজন একটা ঘরের ভিতরে বসে আরামসে মিটিং করছে। ডেমিউজ বলছিল আমরা এখানে এই জন্য অ্যাটাক করেছি যাতে আমরা এখান থেকে জিনিসপত্র পাই আর এখানকার কারেন্সির কিছু পয়সাও পেয়ে যাই আর একটু ইনফরমেশনের জন্য জোগাড় করতে পারি। তার সাথে সাথে আমি এখানে একটা স্পেশাল জিনিসের জন্য এসেছিলাম। এই যে স্পেশাল আইটেমটা আছে এর মধ্যে লেভেল 10 এর ম্যাজিক আছে। তো আমার কাছে এর প্রোটোটাইপ আছে যেটাকে আমি তোমাকে অ্যাজ এ গিফট দিয়ে দেবো এই পুরো মিশনটাকে এস্টাবলিশ করার জন্য। এটাকে শোনার পর ডেমিউজ প্রচুর খুশি হয়ে যায় আর নাবের আর ওই তিনটে মেট মাস্ট পিছনে বসে কথাবার্তা বলছিল। কিন্তু ইভেলাই ভাই সাব ও নিজের জীবনের বাজি রেখে লড়াই করছিল। তারপর নাবের নিজের মুখে ধুলো ফুলো লাগিয়ে বাইরে চলে আসে আর ইভেলাই সঙ্গে টিম আপ করে নেয় আর ওই বডিগার্ডরা গিয়ে সমস্ত সিভিলিয়ানদেরকে বাঁচিয়ে নেয়। তারপরে আইন্স আর ডেমিউজ দুজনে মারপিট করতে করতে বাইরে আসে, লোকেদেরকে দেখাতে হবে যে আমরা ফাইট করছিলাম ভাই। তারপর ডেমিউজ বলছিল বাস বহুত হয়ে গেছে, এখন এখান থেকে আমি উইথড্র করছি। আইন্স বলছিল ঠিক আছে। তারপর ডেমিউজ সমস্ত মেটকে নিয়ে ওখান থেকে কেটে পড়ে আর ইভেলাই দৌড়ে দৌড়ে মোমনের কাছে আসে, ওকে হাক করে বলছিল যে থ্যাংক ইউ, আমরা এই ব্যাটেলটা জিতে গেছি। তো প্লিজ এবার আপনি আপনার তলবারকে তুলে বলুন যে আমরা এই ব্যাটেলটা জিতে গেছি। তো আইন্স চিলি বলে আজকের আমরা এই ব্যাটেলটা জিতে নিয়েছি। ঘন্টা জিতেছিস ভাই, ওদেরকে লুটে নিয়ে চলে গেছে। আর এটা সিজন এর এন্ডিং। তো সিজনের এন্ডিং এর কিছু সিন দেখায়। তারপরে ইভেলাই টিমমেটরা একটু বিরক্ত করতে দূর করে দেয়, প্রেমে পড়ে গেছে। পরের সিনে আমরা তুয়ারকে দেখতে পাই যে মেডে ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হয়ে যায়। এন্ডিং এর পরের সিজনে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা ইম্পর্টেন্ট হবে তাদেরকে দেখানো হয় এন্ড এখানেই শেষ হয়ে যায়। যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটাকে অন করো এন্ড এই ভিডিওটাকে লাইক করো, তাহলে দেখে হাইপের বাটন আসবে, হাইপটাও করে দাও। এন্ড যাদের বন্ধু আছে বা যারা অ্যানিমেশন দেখতে ইন্টারেস্টেড তাদেরকে এই ভিডিওটাকে শেয়ার করো। চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই, আবার যেন তোমাদের পরের ভিডিওতে ঢাই ঢাই করে দেখা পাই।